ছিলাম আমাদের ডিসকাশনের টপিক ছিল মেইনলি ভোল্টেজ ডিভিশন ল এন্ড কারেন্ট ডিভিশন ল। আমরা লাস্ট ক্লাসে যে ভোল্টেজ ডিভিশন ল এন্ড কারেন্ট ডিভিশন ল পড়লাম গতকালকে ক্লাসে, কালকে তো শুধু থিওরিটুকু পড়ানো ছিল। তো আজকে আমরা একটু সেই কালকের কনসেপ্টটুকু একটু রিভিউ দিয়ে তারপর আজকে আমরা ভোল্টেজ ডিভিশন এন্ড কারেন্ট ডিভিশনের ডিরেক্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে চলে যাব। তো আমরা যদি একটু যদি রিভিউ যদি দিতে হয় তাহলে আমাদের ডিসপ্লেতেই দেখা যাচ্ছে আমরা এক্স্যাক্টলি কালকের ক্লাসের পিডিএফ টুকু এখানে আছে। আমরা যদি এখান থেকে একটু যদি রিভিউ দেই তাহলে একটু বলতে হয়, সেটা হচ্ছে আমরা জানি যে যদি দুটো রেজিস্টর যদি সিরিজে কানেক্টেড থাকে, এবং তাদের অ্যাক্রসে যদি একটা সোর্স যদি কানেক্ট করা হয়, তাহলে সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে ওই সেম অ্যামাউন্টের কারেন্টই দুটো রেজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করবে। সো যদি দুটো রেজিস্টর যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে তাদের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, যেটা আমরা জানি। দেখো, তাদের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, বাট তাদের অ্যাক্রসে ভোল্টেজ ইউজুয়ালি সেম হবে না। সোর্স থেকে আমি যে পরিমাণ পটেনশিয়াল প্রোভাইড করব সেই পটেনশিয়ালটা তাদের মধ্যে কোনো একটা রেশিওতে স্প্লিট হয়ে যাবে। আমার সোর্স যে পটেনশিয়ালটুকু আছে, সোর্স পটেনশিয়ালটুকু কোনো একটা রেশিওতে R1 আর R2 মাঝে স্প্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের লাস্ট ক্লাসের কনসেপ্ট ছিল যে আমরা যে ভোল্টেজ ডিভিশনটুকু শুরু করলাম, ভোল্টেজ ডিভিশন এই কনসেপ্টটুকু অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র তখনই যদি রেজিস্টরগুলো সিরিজে কানেক্টেড থাকে। যদি দুটো রেজিস্টর যদি সিরিজে কানেক্টেড থাকে শুধুমাত্র তখনই ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করা যায়। আর দুটো রেজিস্টর যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে সাপ্লাই পটেনশিয়ালটা কোনো একটা পার্টিকুলার রেশিওতে দুইটা রেজিস্টরের অ্যাক্রসে চলে যায়। সো সাপ্লাই ভোল্টেজটা স্প্লিট হয়ে যায় দুটোর মধ্যে। কি রেশিওতে স্প্লিট হয়ে যায় সেটা আমরা ভোল্টেজ ডিভিশন ল থেকে ক্যালকুলেট করতে পারি, যেটা আমাদের কনসেপ্ট ছিল যে আমি যেই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করব সেই রেজিস্টরটা চলে যাবে উপরে, ডিভাইডেড বাই দুটো রেজিস্টরের সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ। আমি যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে চাচ্ছি, লাইক R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে R2 চলে যাবে উপরে, যার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করব সে চলে যাবে উপরে, ডিভাইডেড বাই দুটো সামেশন আর মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ। এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন ল এর কনসেপ্ট, যেটা আমরা গতকালের ক্লাসে পড়ি। আর কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করা যায় তখন যদি দুটো রেজিস্টর প্যারালালি কানেক্টেড থাকে। যদি দুটো রেজিস্টর যদি সার্কিটে যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে সোর্স থেকে যে কারেন্টটুকু আসবে সেটা তাদের মধ্যে দুই পার্টে স্প্লিট হয়ে যাবে। এখন কি রেশিওতে স্প্লিট হয়ে যাবে সেটা আমরা কারেন্ট ডিভিশন ল থেকে ক্যালকুলেট করতে পারি, যার কনসেপ্টটুকু হচ্ছে যে আমি যেই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাই তার অপোজিট রেজিস্টরটা চলে যাবে উপরে। লাইক আমি যদি R1 এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ক্যালকুলেট করতে চাই, দেন R2 শুড বি দ্য নমিনেটর and the denominator should be the sum of R1 and R2. জাস্ট ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে যা ছিল, যার অ্যাক্রস ভোল্টেজ সেই রেজিস্টর উপরে, কারেন্ট ডিভিশনের ক্ষেত্রে যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি সেই রেজিস্টরটা বাদ দিয়ে তার অপোজিট রেজিস্টরটা উপরে। তো আমরা এই কনসেপ্ট এর উপর বেস করে এখন আজকে আমরা এই ভোল্টেজ ডিভিশন ল এন্ড কারেন্ট ডিভিশন ল এর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখবো এখন। একটু স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আমি লাস্টে যখন একসঙ্গে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, দেখবা যে প্র্যাকটিস ইভেন লাস্ট ক্লাসেই যখন আমি প্র্যাকটিস প্রবলেম দিলাম, কেউ যদি বই থেকে যদি একটু খুঁজে দেখার ট্রাই করো তাহলে খুঁজলেই বুঝতে পারবা যে আমি যতগুলো প্র্যাকটিস প্রবলেম দিলাম এক্সারসাইজ থেকে তার মধ্যে ম্যাক্সিমাম মনে হয় আমি সলভ করে দিলাম ক্লাসে। তো তোমাদের কাজ হবে বাকিগুলো ভালো মতো প্র্যাকটিস করা। ওকে, সো আমি যদি এই সার্কিটের জন্য, এই যে সার্কিটটা আমি নিজে ঠিক শিওর না যেটা বইয়ের আমাদের এক্সাম্পল বা এটা মোস্ট প্রবাবলি এটা এক্সারসাইজে বা এই প্র্যাকটিস প্রবলেম হতে পারে, সো পরে তোমরা একটু দেখে নিও। জাস্ট মেইন ফ্যাক্ট হচ্ছে আমাকে এই সার্কিট থেকে যা যা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটে যেই প্যারামিটার গুলো এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, লাইক I1
I1 একটা কারেন্ট, এই I1 এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। সো আমি যদি মার্ক করি I1 এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। দেন হচ্ছে I2 একটা কারেন্ট এখানে মার্ক করে রাখা আছে, সো I2 আমাকে ক্যালকুলেট করতে হবে। এরপর হচ্ছে এই 12 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ দেয়া আছে V1, সো এই V1 এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। আর এই 40 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ V2 দেয়া আছে, আমাকে V2 ক্যালকুলেট করতে হবে। ওকে, আমাকে অ্যাপ্লাই করতে হবে ভোল্টেজ ডিভিশন রুল অথবা কারেন্ট ডিভিশন রুল। ভিডিআর মানে হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল, আর সিডিআর মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার ল বা কারেন্ট ডিভাইডার রুল। ওকে, সো এই সার্কিটের জন্য আমাকে মেইনলি ক্যালকুলেট করতে মানে অ্যাপ্লাই করতে হবে যে কনসেপ্টটুকু, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল এন্ড কারেন্ট ডিভিশন রুল। আর প্যারামিটার ক্যালকুলেট করতে হবে, দুটো কারেন্ট I1 I2 এন্ড দুটো ভোল্টেজ V1 V2, এদের ভ্যালুগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। সো ধরা যাক আমাদের এখানে এসে আমরা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দুটোই আমরা দুভাবেই করব আজকে, তাতে প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। তো ধরা যাক যে আমি আগে ভোল্টেজটুকু ক্যালকুলেট করতে চাচ্ছি। ধরা যাক আমি একটু আমার ভোল্টেজটুকু ক্যালকুলেট করতে চাচ্ছি। আচ্ছা, তো ভোল্টেজ যদি ক্যালকুলেট করতে চাই ভোল্টেজ ডিভিশন ল থেকে, তাহলে আমি একটু সেই সার্কিটটা ড্র করি যেই সার্কিট থেকে আমি ভোল্টেজ ডিভিশন ল এর ফর্মুলাটা লিখছিলাম। তো ভোল্টেজ ডিভিশন ল এর ফর্মুলাটুকু যখন আমি লিখলাম, তখন আমার সার্কিটটা ছিল এরকম যে দুটো রেজিস্টর নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড থাকবে। আমি যখন ভোল্টেজ ডিভিশন ল এর যখন এই ফর্মুলাটুকু যখন লিখছিলাম যে ভি আর ওয়ান ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস VS, তো ওই ফর্মুলা থেকে, সরি ওই ফর্মুলা আসলে মেইনলি এই সার্কিট থেকে ছিল। যে সার্কিটের কনসেপ্ট ছিল হচ্ছে যে ভোল্টেজ ডিভিশন ল অ্যাপ্লাই করার জন্য দুটো রেজিস্টরকে নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড থাকতে হবে। তো দেখা যাচ্ছে দুটো রেজিস্টর সিরিজে কানেক্টেড দরকার, কিন্তু আমার এখানে এই 12 ওহম 6 ওহম আছে প্যারালাল কানেকশন, আবার এখানে 40 ওহম আর 10 ওহম আছে প্যারালালি কানেক্টেড। এখন আমি যদি ভোল্টেজ ডিভাইডার ল যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সার্কিটটা আমার এরকম শেপ যদি হয় তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আমি যদি এরকম শেপ যদি করতে চাই, তাহলে দেখা যাক যে উপরে প্লাস মাইনাস 30 ভোল্ট, তো এটা তো থাকতেছেই ভোল্টেজ ডিভিশন ল এর জন্য, এটা তো সোর্স তো দেয়াই আছে। আমার দরকার এখানে একটা সিঙ্গেল রেজিস্টর, আর উপরে দরকার হচ্ছে আরেকটা রেজিস্টর। যদি এই সার্কিটটাকে যেরকম শেপ আছে এইরকম শেপে তো আমি নর্মালি এই ফর্মুলাগুলো দেখে আসিনি। আমি যে ফর্মুলাটা দেখলাম যে যার অ্যাক্রস ভোল্টেজ সেই রেজিস্টরটা চলে যাবে উপরে, ডিভাইড বাই দুটো সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ, তার জন্য সার্কিটটা অলমোস্ট এরকম হওয়া দরকার যে 30 ভোল্টের ভোল্টেজ সোর্সের সাথে এখানে একটা রেজিস্টর দরকার আর এখানে একটা রেজিস্টর দরকার। তাহলে আমরা এখন এটার সাথে ম্যাচ করে করে সার্কিটটাকে কিভাবে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা একটু করার ট্রাই করে দেখি। তো সার্কিটটাকে যদি আমি চেঞ্জ করতে চাইলে খেয়াল করে দেখি যে কি দেয়া আছে এন্ড কি দরকার আমার। কি দেয়া আছে কি দরকার সেটা যদি আমি দেখতে চাই, তাহলে হচ্ছে আমার মেইনলি দরকার হচ্ছে এই দুই পয়েন্টের মধ্যে, যে দুটো পয়েন্ট আমি তিনটা পয়েন্ট যে মার্ক করে দিলাম, এই রেড আর রেড এই দুটো নোডের মধ্যে দরকার হচ্ছে আমার একটা সিঙ্গেল রেজিস্টর। এই দুটো নোডের মধ্যে আমার দরকার হচ্ছে একটা সিঙ্গেল রেজিস্টর। এখানে একটা সিঙ্গেল রেজিস্টর দরকার, কিন্তু সেখানে আছে হচ্ছে একটা প্যারালাল ব্রাঞ্চ। তো ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করার জন্য আমার দরকার হচ্ছে একটা সিঙ্গেল রেজিস্টর, কিন্তু আছে হচ্ছে দুটা রেজিস্টর প্যারালালি কানেক্টেড। সো আমি যদি দুটা রেজিস্টরকে যদি প্যারালালি যদি কানেক্ট করে যদি যদি দুটা রেজিস্টরের প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্টর দ্বারা যদি আমি যদি রিপ্লেস করি, তাহলে ধরো এই রেজিস্টরটাকে যদি আমি দুটো রেজিস্টর যে প্যারালালি কানেক্টেড ছিল, আমি যদি তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টরটুকু যদি নেই, তাহলেই তো এই দুটো রেজিস্টর একটা সিঙ্গেল রেজিস্টর হয়ে যাচ্ছে। আমি যে কারণে করলাম তার মেইন কারণটা হচ্ছে যে আমার ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করার জন্য মেইনলি দরকার হচ্ছে এরকম একটা সার্কিট যেখানে ভোল্টেজ সোর্সের উপরে এখানে একটা সিঙ্গেল রেজিস্টর দরকার, বাট এখানে ছিল দুটো। সো আমি দুটো যেহেতু ছিল, সো আমি এটাকে নিজে থেকে ইকুইভ্যালেন্ট করে, যেহেতু প্যারালালি কানেক্টেড, দুটো রেজিস্টরের প্যারালাল কানেকশন করে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম, যার ভ্যালু হয়ে যাবে 4 ওহম। এতটুকু বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সেকেন্ডলি আমার এই পয়েন্টে যে উপরের রেড আর এই যে নিচের রেড, এই দুটো যে নোড আছে, এই দুটো নোডের মধ্যে দরকার একটা সিঙ্গেল রেজিস্টর দরকার। কিন্তু একটা সিঙ্গেল রেজিস্টরের জায়গায় সেখানে আছে একটা দুটো রেজিস্টরের প্যারালাল কানেকশন।
সো আমি সিম্পলি যদি দুটো রেজিস্টরের প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্টর দ্বারা যদি তাকে যদি আমি যদি রিপ্লেস করে যদি দিতে পারি, তাহলে তো আমার সেটা থেকে আমি একটা সিঙ্গেল রেজিস্টর পেয়ে যাব। সো এই দুটো রেজিস্টরের যদি প্যারালাল কানেকশন নেই 40 প্যারালাল উইথ 10, তাহলে আমার সেই ভ্যালু মনে হয় চলে আসে হচ্ছে 8 ওহমের মতো। ওকে, সো আমি এখন পর্যন্ত যা করলাম তার মেইন ফ্যাক্ট হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করার জন্য সার্কিটটা এরকম দরকার ছিল, দুটো সিঙ্গেল রেজিস্টর সিরিজে কানেক্টেড। সেটা ছিল না, এই জন্য সার্কিটটাকে আমি আমার নিজের সুবিধার জন্য চেঞ্জ করে এরকম একটা শেপে নিয়ে আসলাম, কারণ এই শেপ দেখে আমার ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করাটা আমার জন্য কনভিনিয়েন্ট। ওকে, এখন ফ্যাক্ট হচ্ছে যে আমি যে চেঞ্জ করলাম তাতে সার্কিটের কি কোনো চেঞ্জ আসবে কিনা সেটা একটা কোশ্চেন করতে পারে, যে স্যার যে চেঞ্জ করে ফেললেন তাতে V1 V2 চেঞ্জ হয়ে যাবে কিনা। এখন বলি। দেখো V1 ছিল কোন দুই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স? আমরা জানি যে প্যারালাল কানেকশনে পটেনশিয়াল সেম, প্যারালাল কানেকশনে পটেনশিয়াল সেম। সো তুমি যেহেতু এই দুটো রেজিস্টরকে প্যারালালি কানেক্ট করে ইকুইভ্যালেন্ট রেজিস্টর ড্র করছো, তো এখন এই ইকুইভ্যালেন্ট রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজই হয়ে যাবে হচ্ছে V1, কারণ আমরা ভোল্টেজ ক্যালকুলেট করি দুটো পয়েন্টের মধ্যে। লাইক এই V1 ক্যালকুলেট করতে বলছে, তার মানে হচ্ছে V1 মানে হচ্ছে এই যে পয়েন্ট আছে আর এই যে এই পয়েন্ট আছে, এই দুই পয়েন্টের মধ্যেকার পটেনশিয়াল ডিফারেন্স। তো ওই দুই পয়েন্টের মধ্যে আগে ছিল দুটো রেজিস্টর, আর ওই দুই পয়েন্টের মধ্যে এই যে এই সেই দুই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে এখন চলে আসছে 4 ওহম রেজিস্টর। সো 4 ওহম রেজিস্টরের অ্যাক্রস ভোল্টেজটাই হচ্ছে V1। আর V2 কি ছিল? V2 ছিল উপরের এই পয়েন্ট আর নিচের এই পয়েন্টের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্স। এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট, আর এই নিচের পয়েন্টটা মানে হচ্ছে এই পয়েন্টটা। সো V2 মানে হচ্ছে 8 ওহমের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স। এই দুটো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারো। প্যারালাল কানেকশনে পটেনশিয়াল সেম থাকে, সো প্যারালাল কানেকশন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখলেও কিছু আসে যায় না, নোড তো চেঞ্জ হচ্ছে না, নোড ঠিকই থাকতেছে। ওকে, সো এখন যদি আমি যদি V1 এন্ড V2 যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে V1 যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এক এক করে করি। যার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে যাবো সেই রেজিস্টরটা চলে যাবে উপরে। V1 হচ্ছে 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, সো 4 চলে যাবে উপরে, ডিভাইডেড বাই যে দুটো সিরিজে কানেক্টেড আছে তাদের সামেশন, মানে 4 আর 8 এর সামেশন, 4 প্লাস 8 মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ 30। ওকে, V2 টা ক্যালকুলেট করে তাহলে আবার বলি আমি, যার অ্যাক্রসে ক্যালকুলেট করতে চাচ্ছি ভোল্টেজ সেই রেজিস্টর মানে 8 চলে যাবে উপরে, ডিভাইডেড বাই দুটো সামেশন 4 প্লাস 8 মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ হচ্ছে 30। কারো কি কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? স্যার। ওকে, তাহলে V2 যে আমরা V2 টা যে ক্যালকুলেট করলাম, আমরা চাইলে V2 টাকে আরেকভাবে ক্যালকুলেট করতে পারি। এটাকে আমি অর দিয়ে দিই। তুমি V2 টাকে চাইলে আমরা আরেকভাবে ক্যালকুলেট করতে পারি। কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমি যখন V1 ক্যালকুলেট করলাম, V1 ক্যালকুলেট করার পরে আমি যদি এখানে যদি KVL যদি এখানে যদি একটা অ্যাপ্লাই করি, তাহলে KVL অ্যাপ্লাই করলে আমি পাবো হচ্ছে 30 ইকুয়াল টু V1 প্লাস V2। সোর্স ভোল্টেজ, সোর্স থেকে যে ভোল্টেজটা যাবে সেটা দুটোর সামেশন হবে, এই V1 আর V2 সামেশনই হবে 30। তো তুমি যদি চাও V1 V2 দুটোর ভ্যালুই ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারো। আবার তুমি যদি চাও তাহলে V1 ক্যালকুলেট করার পর V2 এর ভ্যালুটা এরকম সিম্পল একটা KVL যে এক্সপ্রেশনটা, এই KVL এর এক্সপ্রেশন থেকেও তুমি V2 ক্যালকুলেট করতে পারো। বাট যেভাবেই যাও না কেন, যে কোনো একটা ভোল্টেজ তোমাকে ভোল্টেজ ডিভিশন লয়ে অ্যাপ্লাই করাই লাগবে। তো তোমার ইচ্ছা। এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম V1 V2 কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের যা প্যারামিটার ক্যালকুলেট করতে হতো, আমাদের ক্যালকুলেট করতে হতো হচ্ছে V1 V2 ক্যালকুলেট করা শেষ। Okay. এখন আমার দরকার হচ্ছে I1 I2। এখন I1 I2 এর ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করব, এটাও আবার আমরা দুভাবে করতে পারি। I1 I2 এর ভ্যালু আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি। So আমি দুভাবেই দেখাচ্ছি, তাতে আমাদের এর আগে যত ওহমস ল পড়ছি সেটাও আমাদের এখানে কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে। এখন দরকার হচ্ছে I1 I2 ক্যালকুলেট করতে চাচ্ছি আমি। ওকে, এটা ছিল ধরো হচ্ছে V1 and V2 ক্যালকুলেট করা। সো I1 আর I2 যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে I1 আর I2 ক্যালকুলেট করার জন্য আমাকে তো অরিজিনাল সার্কিটেই যেতে হবে, কারণ আমি যে সার্কিটটাকে রিডিউস করছিলাম এটা ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য। বাট I1 তো আছে অরিজিনাল সার্কিট, আমি অরিজিনাল সার্কিটে যাই। তো I1 ক্যালকুলেট করার জন্য আমি আগে দেখিনি যে I1টা আসলে কোন রেজিস্টর, সরি I1টা আসলে কোন কারেন্ট।
তো সার্কিট থেকে আমি দেখতে পাচ্ছি I1 হচ্ছে 12 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টটুকু। I1 হচ্ছে সেই কারেন্ট যেটা 12 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে যাবে। তো আমি যদি এই I1 I2 যদি এই কনসেপ্ট থেকে যদি ক্যালকুলেট যদি করতে চাই, তাহলে আমি যদি নিজের মতো করে যদি করি, তাহলে ধরো আমি যদি এই ওহমস ল যদি অ্যাপ্লাই করি, ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো যে 12 ওহম রেজিস্টরের জন্য ভি অফ 12 ওহম ইকুয়াল টু আই অফ 12 ওহম ইন্টু আর অফ 12 ওহম, এরকমই। সুবিধার জন্য একটু একটু যা শুধু শেপটুকু শুধু চেঞ্জ করে দিলাম। এখানে কোনো সিম্পলিফিকেশনে আসিনি, কোনো ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশনে এখানে আসিনি, জাস্ট সার্কিটটাকে আমি আমার সুবিধার জন্য হালকা শেপটুকু একটু চেঞ্জ করে দিলাম। কেন দিলাম এটাই হচ্ছে এখন আসি। কারণ এরকম করে প্যারালাল কেন কেন দিলাম, কারণ সার্কিটটাকে আমি এই কারেন্ট ডিভিশন ল দিয়ে এই কারেন্ট ক্যালকুলেট করার জন্য আমি একটু অ্যানালাইজ করে দেখতে চাচ্ছি, তারপর সেটা। সো আমি যদি এবার যদি কারেন্ট ফ্লো এর ডিরেকশনটুকু যদি নিজে থেকে যদি বুঝতে চাই, তাহলে একটু ভালো মতো খেয়াল করে দেখো, অলরেডি অনেকে বুঝে গেছো যে কারেন্ট ফ্লো কোন দিকে করবে, সেটা যদি এখান থেকে যদি দেখতে চাই, তাহলে আমি যদি দেখতে চাই তাহলে দেখো 30 ভোল্ট সোর্স থেকে কারেন্টটুকু আগে জেনারেট হয়ে আসবে। 30 ভোল্ট সোর্স থেকে কারেন্টটুকু আসবে, ধরো এই কারেন্টটাকে আমি নাম দিলাম হচ্ছে আইএস, যে এই কারেন্টটা সোর্স থেকে আসবে সেটাকে ফর এক্সাম্পল নাম দিলাম আইএস। ওকে, সোর্স থেকে কারেন্টটা আসার পর এই পাথে আসার পরে দেখবে যে দুই দিকে দুটো প্যারালাল ব্রাঞ্চ আছে। সো কারেন্টটুকু দুটোর মধ্যে স্প্লিট হয়ে যাবে, খুবই স্বাভাবিক। সো স্প্লিট হয়ে যাওয়ার পর যেই কারেন্টটা উপর দিয়ে যাবে তার নাম হচ্ছে I1, যেটা আমাকে দেয়াই আছে। ওকে, সো এই পাথে একটা কারেন্ট যাবে, সেটা যেহেতু ক্যালকুলেট করতে বলিনি সেটাকে আমি আপাতত মার্ক করলাম না।
আবার সেই দুটো কারেন্ট যে এখানে ফ্লো করলো প্যারালাল ব্রাঞ্চে, আবার এই পাথে এসে এই পয়েন্ট এসে তারা আবার মিট করে আবার আইএস এই কনভার্ট হয়ে যাবে, কারণ আইএস টাই স্প্লিট হয়ে যাচ্ছিল, আবার এই পয়েন্ট এসে তারা অ্যাড হয়ে আবার আইএস হয়ে যাচ্ছে। তো আইএস হয়ে গিয়ে আবার সেই আইএস কারেন্টটা এসে এসে এর মধ্যে দিয়ে আবার আবার এখানে এখানে প্যারালাল ব্রাঞ্চ পাচ্ছে। সো প্যারালাল ব্রাঞ্চের ডান দিকের কারেন্টটা হচ্ছে I2। সো এবার ফ্লো করে আবার এই পয়েন্টে এসে তারা আবার আইএস হিসাবেই সোর্সে ব্যাক করবে। সো যা ফ্যাক্ট হচ্ছে সোর্স থেকে যে কারেন্টটা আছে সেটা সোর্স কারেন্ট সোর্স থেকে জেনারেট হবে, সোর্স কারেন্টটুকু জেনারেট হয়ে ওই সোর্স কারেন্টটুকু 12 আর 6 এর প্যারালাল ব্রাঞ্চের মধ্যে স্প্লিট হয়ে যাবে। আবার এই প্যারালাল ব্রাঞ্চটুকু পার হয়ে যাওয়ার পর আবার তারা অ্যাড হয়ে আইএস এ কনভার্ট হয়ে যাবে। আবার আইএস টুকু 10 আর 40 এর মধ্যে প্যারালাল ব্রাঞ্চের মধ্যে স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হয়ে এই তারপর হচ্ছে সোর্সের মধ্যে আবার ব্যাক করবে। সো এখন যদি আমি যদি কারেন্ট ডিভিশন ল যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখি যে কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করতে হয় প্যারালাল ব্রাঞ্চের জন্য। তো এখানে 12 আর 6 এ প্যারালালি কানেক্টেড আছে, তো এখানে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এখানে কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করা যাবে। আর কারেন্ট ডিভিশন ল যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলছে I1 এর ভ্যালু। তাহলে আমি তাহলে ক্যালকুলেট করি। I1 ইকুয়াল টু যেই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি তার অপোজিট রেজিস্টর, আমি চাচ্ছি 12 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তার অপোজিট রেজিস্টর হচ্ছে 6। সো 6 চলে যাবে উপরে, ডিভাইডেড বাই দুটো রেজিস্টরের সামেশন 12 প্লাস 6। স্যার কি কিছু বলার আছে কারো নাকি? তো আপনি কি আইডি দিতে বলেছেন? না না, আইডি দিতে বলিনি এখনো, পরে, এখন না। সো আমি যেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি তার অপোজিট ব্রাঞ্চটা চলে যাবে উপরে 6, ডিভাইড বাই দুটো রেজিস্টরের সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট আইএস। ওকে, আপাতত এটুকু রেখে দিই। এন্ড আমি যদি I2 ক্যালকুলেট করতে চাই, I2 কোথায় আছে? I2 হচ্ছে 40 এর মধ্যে দিয়ে। সো 40 এর মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাইলে অপোজিট রেজিস্টর মানে 10টা চলে যাবে উপরে, 10 চলে যাবে উপরে, ডিভাইড বাই 10 প্লাস 40 মাল্টিপ্লাইড বাই হচ্ছে সোর্স কারেন্ট আইএস। ফর্মুলাটা লেখা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আইএস এর ভ্যালু কিভাবে আসবে সেটা আমি পরেই বলবো, ফর্মুলা লেখা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি বলতে পারো। হোপফুলি যদি না থাকে, তাহলে এখন ফ্যাক্ট হচ্ছে আমি কারেন্ট ডিভাইডার রুল থেকে I1 I2 ক্যালকুলেট করতে গেলে তো আমাকে যে সোর্স কারেন্ট আইএস এর ভ্যালু দরকার। এখন কথা হচ্ছে সোর্স কারেন্ট আইএস এর ভ্যালু আমি কিভাবে পাবো, এটা হচ্ছে আমাকে এখন একটা চিন্তা ভাবনা করতে হবে। তো আমি কারেন্ট ডিভিশন রুল থেকে, ম্যাডাম কি কিছু বলার আছে? আর নিশা আক্তার কিছু বলতে চাচ্ছ? না স্যার, না স্যার। তাহলে একটু কাইন্ডলি একটু মিউট করে রাখো। সো আমি যদি কারেন্ট ডিভিশন রুল থেকে যদি I1 এন্ড I2 যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার দরকার সোর্স কারেন্টের ভ্যালু, কারণ সোর্স কারেন্টের ভ্যালু ছাড়া তো আমি চাইলেও ক্যালকুলেট করতে পারবো না। এখন ফ্যাক্ট হচ্ছে সোর্স কারেন্ট আমি কিভাবে পাবো? আমার তো এখানে সোর্স কারেন্ট তো দেয়া নাই, আমাকে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সোর্স ভোল্টেজ। আমাকে দেয়া আছে সোর্সের ভোল্টেজের ভ্যালু 30 ভোল্ট, বাট আমার ওই আই নিড দ্য ভ্যালু অফ সোর্স কারেন্ট। সোর্স থেকে কি পরিমাণ কারেন্ট আউটপুটে আসবে আইএস, আমার দরকার আইএস এর ভ্যালু। আমি দরকার জানি ভিএস এর ভ্যালু, আমার দরকার হচ্ছে সোর্স কারেন্ট আইএস এর ভ্যালু। তো আমি যদি ওহমস ল থেকে যদি এটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে ওহমস ল থেকে ক্যালকুলেট করার জন্য আমার দরকার হচ্ছে এরকম একটা সার্কিট। যদি একটা এই সার্কিটটাকে আমি যদি রিডিউস করে ইকুইভ্যালেন্ট সার্কিটের কনসেপ্ট দিয়ে যদি একটা সিঙ্গেল রেজিস্টরের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে সার্কিটটা তো এরকম হয়ে যাবে যে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স কানেক্টেড অ্যাক্রস আ রেজিস্টর। সো যদি সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে যদি আমি যদি রিডিউস করে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে যদি একটা সিম্পলিফাই করে যদি একটা সিঙ্গেল রেজিস্টরের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে একটা ভোল্টেজ সোর্স যে 30 ভোল্টটা ডিরেক্টলি আর ইকুইভ্যালেন্টের অ্যাক্রসে হয়ে যাবে। সো তখন আমি যদি অ্যাপ্লাই করতে পারি ওহমস ল যে ভিএস ইকুয়াল টু আইএস আর ইকুইভ্যালেন্ট, সেখান থেকে আমি চাইলে আইএস ক্যালকুলেট করতে পারবো ভিএস ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট এই ফর্মুলা দিয়ে। আর আমি যদি একটু লিখেও দেই তাহলে ভিএস এর ভ্যালু 30, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 12 আর 6 নিজেদের মধ্যে প্যারালাল, আর ওদিকে 40 আর 10 নিজেদের মধ্যে প্যারালাল, এবং ফাইনালি এই দুটো প্যারালাল ব্রাঞ্চ নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড। 12 আর 6 নিজেদের মধ্যে প্যারালাল, 10 আর 40 নিজেদের প্যারালাল করলে তো এই সার্কিটটাই তো পেয়ে যাবা। তারপর হচ্ছে তাদের সামেশনটাই হয়ে যাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টর, কারণ তারা সিরিজে কানেক্টেড।
সো আমি অরিজিনালি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে বলছিল, অরিজিনাল কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম। বাট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে কারেন্ট ক্যালকুলেট করার জন্য আমার সোর্স কারেন্টের ভ্যালুটুকু দরকার, সেটা আমি জানি না। তাই সোর্স কারেন্ট ক্যালকুলেট করার জন্য আমি সার্কিটটাকে তো এমনিতেও তো ওই মানে ভোল্টেজ ডিভাইডার ল এর সময় তো আলটিমেটলি কিছুটা তো সিম্পলিফাই করেই রাখছিলাম। রেজিস্টরে যদি নিয়ে আসি তাহলে ভি ইকুয়াল টু আই ইনটু আর ফর্মুলা দিয়ে আমি সোর্স কারেন্ট পেয়ে যাব। তারপর সোর্স কারেন্টের ভ্যালুটুকু যদি এখানে যদি আমি এন্ট্রি দেই, সোর্স কারেন্টের ভ্যালু এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে আমার চলে আসবে যখন এইটার ওখানে 12, সো ওখানে হচ্ছে 30/12 এটা চলে আসবে আর কি। সো এই ভ্যালুটা যদি এখানে এন্ট্রি দেই তাহলে আমি I1 এন্ড I2 এর ভ্যালু পেয়ে যাব। সো কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটা ম্যাথ করি, তাহলে আমাদের ভোল্টেজ ডিভাইডার ল আর কারেন্ট ডিভাইডার ল এর কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন এই যে সার্কিটটুকু এখন এই আমাদের এই স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা এখন এই সার্কিটটুকু সলভ করার ট্রাই করব। তো সার্কিট সলভ করার আগে আমরা একটু এখানে যে প্যারামিটার গুলো আছে যাদের ভ্যালু ক্যালকুলেট করতে হবে সেগুলো একটু পাশে মার্ক করে রাখি। কাদের কাদের ভ্যালু ক্যালকুলেট করতে হবে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে I1 I2 I3 I4 যেটা আননোন কারেন্ট গুলো মার্ক করা আছে। সো I1 থেকে I4 কারেন্ট, এই কারেন্ট গুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। ধরো আমাকে বলে দেয়নি যে কোন প্রসেস আমাকে ক্যালকুলেট করতে হবে। যদি কোনো প্রসেস যদি বলে দেয়া নাও থাকে, যখন আমি এখানে দেখতেই পাচ্ছি যে প্যারালাল ব্রাঞ্চ সোর্স কারেন্ট, ধরো আমাকে এখানে বলে দেয়া নাই যে তুমি কোন প্রসেসে I1 থেকে I4 ক্যালকুলেট করবা, এটা ধরো তোমাকে কোশ্চেনে ইন্ডিকেট করে দেয়া নাই। এখন নিজে থেকে কিভাবে বুঝবা? খুবই সিম্পল, যে দেখো তোমার এখানে একটা সোর্স কারেন্ট আছে, সোর্স কারেন্ট টুকু তারপর দেখা যাচ্ছে যে তোমাকে যে দুটো রেজিস্টর যাদের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে বলছে তারা নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। সো I1 I2 এর কারেন্টের ভ্যালু তুমি কারেন্ট চাইলে কারেন্ট ডিভাইডার রুল থেকে অ্যাপ্লাই করতে পারো। আবার 60 আর 40 নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। সো চাইলে তুমি 60 আর 40 এর প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল কারেন্ট চাইলে কারেন্ট ডিভাইডার রুল থেকে অ্যাপ্লাই করতে পারো। সো কোশ্চেনে বলে দেয়া থাকলে তো ভালো, না বলে দেয়া থাকলেও তুমি ম্যাথ দেখলেই বুঝতে পারবা যে সোর্স কারেন্টও দেয়া আছে আবার প্যারালাল ব্রাঞ্চও আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে হয়তো এইটা আমি ইজিলি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে ক্যালকুলেট করাটা আমার জন্য কনফিডেন্ট হবে। তো এখন আমরা এখন আসি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে যদি আমরা যদি সার্কিটটা যদি এখন যদি সলভ করতে হয় তাহলে আমি কিভাবে করব। ওকে, তো ফ্যাক্ট হচ্ছে আমি যদি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে যদি এই কারেন্ট I1 I2 এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে একটা খেয়াল করে দেখি যে I1 I2 এর জন্য, ধরো আমি I1 I2 এর কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ধরো যে I1 I2 এর ডিরেকশন যদি দেয়া আছে যেভাবে সেভাবেই যদি আমি যাই, তাহলে ধরো তাহলে এখান থেকে ধরো একটা কারেন্ট আসবে, এই যে পয়েন্ট থেকে ধরো এই ডিরেকশন একটা কারেন্ট আসবে, ধরো এটাকে আমি নাম দিলাম ধরো IS1, ধরো এটাকে নাম দিলাম। ওকে, ধরো এই পাথ থেকে যে কারেন্টটা আসবে IS1, এই IS1 কারেন্টটা এসেই তো দেখ এই পয়েন্টের দুটো পার্টে আলাদা হয়ে যাবে, তাই না? এটা নিয়ে তো মনে হয় কারো কোনো কনফিউশন নেই। Okay. আবার দুটো পার্টে স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হয়ে যাওয়ার পর এই পয়েন্টে আবার সেই দুটো কারেন্ট যখন আবার একসঙ্গে আসবে, এই পয়েন্টে আবার তারা একসঙ্গে অ্যাড হয়ে IS1 হিসাবেই আবার ফ্লো করবে। সো IS1 কারেন্টটা ধরো যেই কারেন্টটা এই মধ্যে দিয়ে ফ্লো করবে এটাতে, সেটাকে আমি IS1 নাম দিলাম। IS1 কারেন্টটা আসবে, এসে প্যারালাল ব্রাঞ্চে স্প্লিট হয়ে যাবে I1 I2 তে, তারপর আবার এখানে অ্যাড হয়ে গিয়ে IS1 এর সঙ্গে ফ্লো করবে। সো আমি যদি তাহলে যদি কারেন্ট ডিভাইডার ল যদি অ্যাপ্লাই করতে চাই এবং সেখান থেকে যদি আমি I1 এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি I1 যদি লিখতে চাই I1 এর ইকুয়েশন, তাহলে ফ্যাক্ট হচ্ছে আমি যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি I1, তার অপোজিট রেজিস্টার মানে 200টা চলে যাবে উপরে। সো অপোজিট রেজিস্টার 200 উপরে ডিভাইডেড বাই দুটো সামেশন 200 প্লাস 50 মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট। এখানে ইন এই কেসে সোর্স কারেন্ট হচ্ছে IS1, মানে সোর্স কারেন্ট হচ্ছে নরমালি সেই মানে সোর্স কারেন্ট বলতে আমরা সেই কারেন্টটাকে মিন করি যেই কারেন্টটুকু স্প্লিট হয়ে যাবে, যেই কারেন্টটুকু স্প্লিট হয়ে যাবে সেটাকেই আমরা বলি সোর্স কারেন্ট।
সো এই যেখানে যেহেতু IS1 কারেন্টটাই যেহেতু দুই পার্টে স্প্লিট হয়ে যাচ্ছে, সো IS1টাই হচ্ছে এখানে আমার সোর্স কারেন্ট। এখন সেই IS1টা 16 অ্যাম্পিয়ার হবে কি হবে না সেটা পরের ব্যাপার, ওটা আমরা পরে দেখবো। ওকে, সো I1 ক্যালকুলেট করার পর তুমি I2 তুমি আবার আগের মতো দুই ভাবে ক্যালকুলেট করতে পারো। চাইলে তুমি কারেন্ট ডিভিশন ল থেকে I2 ক্যালকুলেট করতে পারো, I2 ইকুয়াল টু যেই রেজিস্টারের মধ্যে কারেন্ট তার অপোজিট রেজিস্টারটা উপরে, মানে 50 উপরে ডিভাইডেড বাই হচ্ছে 50 প্লাস 200 মাল্টিপ্লাইড বাই হচ্ছে সোর্স কারেন্ট IS1। তুমি চাইলে এভাবে ক্যালকুলেট করতে পারো, বা চাইলে তুমি চাইলে I1 ক্যালকুলেট করার পর কারশফস কারেন্ট ল থেকে লিখতে পারো যে এই পয়েন্টে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের সামেশন। সো IS1 ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্টস, একটা হচ্ছে I1 প্লাস হচ্ছে I2। সো তুমি চাইলে এভাবেও I2 এর ভ্যালুটুকু ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, আবার ধরো সেম কনসেপ্ট দিয়ে তুমি যদি I3 I4 এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে ধরো আমরা এটাকে ধরো একটা নাম দিই। ধরো কথার কথা এই পয়েন্ট থেকে এই সাইডটাতে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ধরো আমি নাম দিলাম হচ্ছে IS2। তাহলে IS2 কারেন্টটাই তো I4 I3 দুটো পার্টি স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হয়ে আবার এই পয়েন্টে অ্যাড হয়ে আবার এখান থেকে IS2 হিসাবে ফ্লো করবে। সো আমি যদি IS2 তে যদি আমি যদি I3 I4 ক্যালকুলেট করতে চাই, তাহলে আগের মতো আমি লিখতে পারি I3 হচ্ছে যেই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার অপোজিট রেজিস্টারটা 60টা চলে যাবে উপরে, ডিভাইড বাই হচ্ছে 60 প্লাস 40 মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট, এখানে সোর্স কারেন্ট হয়ে যাবে IS2। আর আমি যদি I4 ক্যালকুলেট করতে চাই, I4 হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে অপোজিটটা, তাহলে I4 আগের মতো দুভাবে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে 40 ডিভাইডেড বাই 40 প্লাস 60 ইনটু IS2, চাইলে এভাবে ক্যালকুলেট করতে পারো। অর তুমি চাইলে I4 ইকুয়াল টু IS2 মাইনাস I3 এভাবে ক্যালকুলেট করতে পারো। তো যে ইকুয়েশন গুলো লিখলাম এগুলো কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারো। বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবই ঠিক আছে, আমি এই কারেন্ট ডিভাইডার ল থেকে যা লিখলাম সবই ক্যালকুলেট করতে পারবো। বাট সেটা হচ্ছে যে আমার I1 I2 I3 I4 ক্যালকুলেট করার আগে আমার মোস্ট ইম্পর্টেন্টলি দুটো প্যারামিটার আমাকে জানতে হবে, একটা হচ্ছে IS1, একটা হচ্ছে IS2। এই দুটো প্যারামিটার না জানা পর্যন্ত আমি I1 I2 I3 I4 ক্যালকুলেট করতে পারবো না। এখন IS1 আর IS2 কিভাবে ক্যালকুলেট করবো সেটা একটু চিন্তা ভাবনা করে দেখি। ওকে, তো আমি এক কাজ করি, এই সার্কিটটাকে একটু নিজে থেকে চিন্তা ভাবনা করি যে মাঝখানে একটা সোর্স ছিল। ওকে, এই সোর্স ধরো হচ্ছে এই দিক থেকে যাচ্ছে নিচের দিকে 16 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কিভাবে বুঝলাম, যেহেতু তার মধ্যে একটা অ্যারো দেয়া আছে, সো কারেন্ট সোর্স, আর অ্যারোটা ডিফাইন করে যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে। ওকে, তো আমি এই সার্কিটে এই দুটো রেজিস্টর 200 ধরো আমি আপাতত যা লিখতে পেলাম, আমার কারেন্ট যে দুটো আমি লিখলাম যে IS2, হিসাব অনুযায়ী তো IS2 কারেন্টটা এদিক থেকে এসে এইদিকে তো ফ্লো করা উচিত, তাই না? এটা হচ্ছে IS2। আর IS1 যে ডিরেকশনে আমি দিয়ে রাখছি, মানে IS1 যে কারেন্টটাকে ডিনোট করতেছি, সেই IS1 কারেন্টটা উপর থেকে নিচে এসে এইদিকে এভাবে ফ্লো করা উচিত IS1 হিসাবে। ওকে, তাহলে আমি যদি চিন্তা ভাবনা করি, তাহলে অরিজিনালি আমার যদি কনসেপ্ট ধরো, অরিজিনালি আমার ফ্যাক্ট হচ্ছে 16 এম্পিয়ার কারেন্ট থেকে, সরি আমি ধরো এই যে 200 আর 50 ওহম, 200 আর 50 তারা প্যারালালি কানেক্টেড আছে। তো ওই প্যারালাল কানেকশনটাকে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, তার ভ্যালু হচ্ছে 200 প্যারালাল উইথ 50। আর এই 60 আর 40 এরাও তো প্যারালালি কানেক্টেড আছে। এরা যদি প্যারালালি কানেক্টেড হয় তাহলে প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্টার হয়ে যাবে 60 প্যারালাল উইথ 40। ওকে, আমি শুধু সার্কিটটাকে আপাতত করি, তারপরে এক্সপ্লেনেশনে আসতেছি। সো আমি যদি সার্কিটটাকে যদি নিজের মতো যদি সিম্পলিফাই করে নেই, তাহলে 200 আর 50 প্যারালাল করলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে 40 ওহম। আর 60 আর 40 যদি আমি প্যারালাল করি, তাহলে ওখানে 24 ওহমের মতো আসে। ওকে, তাহলে এই সার্কিটটাকে যদি সিম্পলিফাই করে যদি নিয়ে আসি, তাহলে ফ্যাক্ট যা দাঁড়াচ্ছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমি পেয়ে যাব হচ্ছে এরকম। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু আমি কেন ড্র করলাম, এবার আসি সেই কারণে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেন আমি ড্র করলাম, এবার সেই এক্সপ্লেনেশনের দিকে আসি। আমি যদি সার্কিটটা দেখি, এবার যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটাই যে 616 অ্যাম্পিয়ারের রেসপেক্টে যেটা লিখলাম সেটা যদি দেখি, তাহলে আমি অরিজিনাল কারেন্টের কথা যদি বলি, 16 অ্যাম্পিয়ার থেকে একটা কারেন্ট ফ্লো হবে
যেটা নিচ থেকে উপরের দিকে আসবে, এসে দেখবে যে দুই দিকে দুটো প্যারালাল ব্রাঞ্চ আছে। এই প্যারালাল ব্রাঞ্চ পেলে সে দুই দিকে স্প্লিট হয়ে যাবে, এই দুদিকে স্প্লিট হয়ে যাবে। তো ধরো ডান দিকে যে কারেন্টটা যাবে, এই ডান দিকে যে কারেন্ট আসবে এটা হচ্ছে এই কারেন্ট, এই যে ডান দিকে যে অ্যারোটা, এই কারেন্টটা এই পাথ থেকে এসে 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 আবার এই 250 মধ্যে দিয়ে আবার স্প্লিট হয়ে যাবে। তার মানে ফ্যাক্ট হচ্ছে আমি যদি অরিজিনাল কারেন্টের যদি ডিরেকশনটুকু যদি দেখতে চাই, তাহলে 16 অ্যাম্পিয়ার থেকে কারেন্ট ফ্লো করবে, ডিরেকশন আপাতত বাদ দেই, ফ্লো করার পর দুদিকে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাবে, IS1 আর IS2 ডিরেকশন যাই হোক না কেন, একটু পরে আসতেছি, IS1 IS2 দুদিকে স্প্লিট হয়ে যাবে, আবার IS1 এর দিকে যেটা যাচ্ছে সেটাই আবার দুই দিকে স্প্লিট হয়ে যাবে, সেটা I1 I2 হিসেবে ফ্লো করবে। তার মানে কারেন্টটা এখানে তোমার তিনবার ডিভাইড হয়ে যাচ্ছে। একবার হচ্ছে সোর্স কারেন্টটা এই পয়েন্টে এসে দুই দিকে স্প্লিট হয়ে যাচ্ছে, আবার এই ডান দিকে যে পার্টটা স্প্লিট হয়ে যাচ্ছিল সেটা আবার 250 মধ্যে স্প্লিট হয়ে যাবে, আবার বাম দিকে যেটা হচ্ছে সেটা আবার 60 আর 40 মধ্যে স্প্লিট হয়ে যাবে। তাহলে আমার যদি অরিজিনাল ক্যালকুলেশনের স্টেপটুকু যদি আমি দেখতে চাই, তাহলে আমার কিরকম হওয়া উচিত, যে 16 অ্যাম্পিয়ারটাকে আগে আমি স্প্লিট করে IS1 IS2 যা হয় সেটাতে আগে লিখবো, এরপর IS1টাকে স্প্লিট করে 250 তে লিখবো। সো অরিজিনালি শুরুতেই হচ্ছে 16 অ্যাম্পিয়ার কারেন্টটা দুদিকে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাবে। তো যেহেতু আমাকে এই অরিজিনাল কারেন্ট ক্যালকুলেট করার জন্য, এই যে I1 I2 ক্যালকুলেট করার জন্য IS1 IS2 এর ভ্যালুটুকু জানা দরকার, আর কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করার জন্য দুদিকে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি দুদিকে দুটো রেজিস্টার দরকার। এই জন্যই হচ্ছে আমি 250 কে প্যারালাল করে একটা নিয়ে আসলাম, আর 60 আর 40 কে প্যারালাল করে একটা নিয়ে করে আসলাম, যেন আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এখন যদি আমি যদি একটু ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখো, আমি যদি এখন যদি IS1 যদি ক্যালকুলেট করতে চাই, IS1 যদি ক্যালকুলেট করতে চাই, IS1 হচ্ছে এই ডান দিকে, মানে এই যে এটা হচ্ছে IS1, এই দিকের কারেন্টটা, ডিরেকশনটা একটু পরেই বলতেছি আমি। তাহলে কারেন্ট ডিভাইডার ল বলে যে আমি যেই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট IS1টা ক্যালকুলেট করতে চাচ্ছি, তার অপোজিট রেজিস্টর মানে 24 চলে যাবে উপরে, ডিভাইডেড বাই 24 প্লাস 40 মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট হচ্ছে 16। ওকে, আমি IS1 যে কারেন্টটা ক্যালকুলেট করতে চাচ্ছি সেটা যাবে 40 মধ্যে দিয়ে, তো অপোজিট রেজিস্টর 24 চলে যাবে উপরে, ডিভাইড বাই দুটো সামেশন মাল্টিপ্লাইড বাই হচ্ছে সোর্স কারেন্ট IS। এন্ড সিমিলারলি যদি একটু কারেকশন আছে, আমি একটু পরেই বলে দিচ্ছি, IS2 যদি ক্যালকুলেট করতে চাই, IS2 হচ্ছে এই বাম দিকের ব্রাঞ্চের কারেন্টটুকু, যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে যাচ্ছি, তার অপোজিট রেজিস্টর মানে 40 চলে যাবে উপরে, ডিভাইডেড বাই দুটোর সামেশন 40 প্লাস 24 মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট 16। ওকে, এ পর্যন্ত সবই ঠিক আছে, শুধু এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে অরিজিনাল ডিরেকশন আমি এখানে যা দিয়ে রাখলাম, তো অরিজিনাল ডিরেকশনে 16 অ্যাম্পিয়ার থেকে কারেন্টটুকু এসে এই পয়েন্টে এই নোডে স্প্লিট হয়ে এই নোড থেকে রাইট সাইডে যাওয়ার কথা। মানে IS1 আমি যে ক্যালকুলেট করলাম তার ডিরেকশন হওয়া উচিত ছিল লেফট টু রাইট, বাট আমি এতক্ষণ ধরে যা ডিরেকশন ধরে আসছি সেটা IS1 আসলে হচ্ছে রাইট থেকে লেফটে যাচ্ছে। আমি যে IS1 ধরছিলাম, আমি IS1 এর যে ডিরেকশনটুকু ধরছিলাম I1 I2 ক্যালকুলেট করার জন্য, IS1 এর ডিরেকশন আমি ধরছিলাম হচ্ছে এই লেফট, এই পয়েন্ট থেকে রাইটের দিকে, আমি IS1 ধরছিলাম এদিকে, আমি অ্যাজাম্পশন ধরছিলাম হচ্ছে সেই কারেন্টটা যাবে হচ্ছে এই ডিরেকশনে, বাট অরিজিনালি কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই ডিরেকশনে। সেটা কিভাবে বুঝলাম, 16 অ্যাম্পিয়ার থেকে, কারণ 16 অ্যাম্পিয়ার থেকে যদি কারেন্ট আসে, এসে তো দুই দিকে দুটো ব্রাঞ্চে তো ডিভাইড হয়ে যাবে। তাহলে ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখো যে সবই ঠিক আছে, বাট আমার ডিরেকশনটা ধরা ছিল ভুল। কি রকম ভুল ছিল, যে অরিজিনাল কারেন্টটা যেদিকে যাচ্ছিল আমি তার অপোজিট ডিরেকশনে IS1 কে ধরছি, আর কারেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সো কোনো কারণে যদি এমন হয় যে আমি যে ডিরেকশনটা ধরছি ডিরেকশনটা যদি অরিজিনাল ডিরেকশনের অপোজিট হয়, তাহলে সিম্পলি তার সামনে একটা মাইনাস বসাই দিলেই হয়ে যাবে। মাইনাস সাইন এটাই ডিনোট করে যে ভেক্টর কোয়ান্টিটির সামনে মাইনাস সাইন এটাই ডিনোট করে যে অরিজিনাল কারেন্টটা যাচ্ছিল এই পয়েন্ট থেকে এদিকে, বাট আমি IS1 তার অপোজিট, অরিজিনাল কারেন্ট যাচ্ছিল এই গ্রিন কালারের ডিরেকশনে, বাট আমি ধরে নিছি হচ্ছে এই ব্ল্যাক কালারের ডিরেকশনটা। তার মানে আমি ওই অরিজিনাল যে কারেন্টটা সেটাও 40 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করতেছে, আর আমি IS1 যেটাকে অ্যাজাম্পশন ধরছি সেটাও 40 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট। তার মানে আমি কারেন্টের ম্যাগনিটিউড ঠিকই ক্যালকুলেট করছি, বাট ডিরেকশন যেদিকে হতো অরিজিনাল, আমি তার অপোজিট ডিরেকশনে ক্যালকুলেট করে ফেলছি, আমি তার অপোজিট ডিরেকশন অ্যাজাম্পশন ধরছি। বাট আমি তো ধরছি লেফট, এই ব্ল্যাক এর ডিরেকশনটা হচ্ছে আমার ধরে নেয়া, বাট অরিজিনালি তো সেটা যাচ্ছে তার অপোজিট দিকে।
তো আমি দেখতে পেলাম যে আমি অ্যাজাম্পশন যা ধরছি অরিজিনাল কারেন্টটা যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে। তো অপোজিট ডিরেকশন বোঝানোর জন্য সামনে শুধু একটা মাইনাস সাইন দিলেই হয়ে যাচ্ছে। তো এবার যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো। আমি IS1 IS2 এখানে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পর উপরের দিকের যে ইকুয়েশনগুলো আছে সেখানে IS1 আর IS2 এর ভ্যালু বসাই দিলেই আমার আলটিমেটলি সলিউশন চলে আসবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটা করে দিই, কারেন্ট ডিভাইডার ল আরেকটা করে ফেলে আমি আজকে একটা ব্রেকে দিয়ে ব্রেকে চলে যাবো আমরা। তারপর হচ্ছে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম করবো। তো আমি আরেকটা করে দিতে চাচ্ছি। আরেকটা যদি করতে হয়, এটা আগেরটার মতো এত কঠিন না, এটা একদম সিম্পল, বাট নতুন নতুন কনসেপ্ট আমাদের এই কারেন্ট ডিভাইডার ল এর ক্ষেত্রে প্রচুর কনসেপ্ট চলে আসবে। সো আমি যদি এখানে যদি এই সার্কিটটার জন্য যদি সলভ করতে যদি চাই, তাহলে এখানে আগে দেখে নিই যে কোন কোন প্যারামিটার ক্যালকুলেট করতে বলছে। দেখা যাচ্ছে যে V1 ক্যালকুলেট করতে বলছে, আর এটা হচ্ছে V2 ক্যালকুলেট করতে বলছে। সো আমি যদি V1 আর V2 যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এটাকে মার্ক করে দিলাম। এবার একটু সার্কিটটার দিকে তাকাই, যে আমি এর আগে যতগুলো সার্কিট করলাম সেই সার্কিট থেকে এই সার্কিটটা একটু ডিফারেন্ট টাইপের। কেন ডিফারেন্ট টাইপের সেটা এবার আমি আসি। যে নর্মালি আমি দেখছি যে যখন আমি V1 V2 ক্যালকুলেট করতে চাই তখন আমার দেয়া থাকতো সোর্স ভোল্টেজ, লাইক সোর্স ভোল্টেজ VS দেয়া আছে, VS টাকে স্প্লিট করে V1 V2 তে ক্যালকুলেট করা লাগতো। বাট এখন দেখা যাচ্ছে যে আসলে আমার সোর্স ভোল্টেজ দেয়া নাই, আমার এখন দেয়া আছে কারেন্ট। আমার এখন দেয়া আছে কারেন্ট সোর্স, মানে আমাকে দেয়া আছে IS, IS থেকে আমাকে V1 আর V2 ক্যালকুলেট করতে হবে। তো আমি তো জানি যে IS যদি কোশ্চেনে যদি দেয়া থাকে, মানে কারেন্ট সোর্স যদি দেয়া থাকে, সেখান থেকে নরমালি আমি কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, সেখান থেকে আমি I1 I2 ধরো এই টাইপের কারেন্ট পাই। বাট আলটিমেটলি আমাকে তো I1 I2 আলাদা আলাদা করে যে ব্রাঞ্চ এই টাইপের কোনো কারেন্ট ক্যালকুলেট করতে বলেনি। আমাকে মেইনলি ক্যালকুলেট করতে বলছে হচ্ছে আমাকে হচ্ছে ভোল্টেজ। তাহলে আমি যদি একটা সামারাইজ যদি করে ফেলি যে আমি এখানে কিভাবে করব, যদি একটু যদি বলে দেই। সামহাউ ধরো কারেন্ট ডিভাইডার ল থেকে আমি আগে এই দুদিকে কারেন্ট ডিভাইডার ল থেকে এই 30 মিলি অ্যাম্পিয়ারের ভ্যালু থেকে আমি I1 I2 ধরো ক্যালকুলেট করলাম। এরপর সেই কারেন্টটাকে যদি ভোল্টেজ V1 V2 ক্যালকুলেট করতে চাই, তাহলে সিম্পলি আমি কিন্তু ওহমস ল অ্যাপ্লাই করে এই কারেন্টটাকে কিন্তু ভোল্টেজে কনভার্ট করতে পারবো। খেয়াল করে দেখো যে এখানে দেয়া ছিল কারেন্ট সোর্স, আর কারেন্ট সোর্স দেয়া থাকলে আমি কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী কারেন্ট পাই। কিন্তু আমার দরকার যেহেতু ভোল্টেজ, সো সেই কারেন্টটাকে যদি আমি ভি ইকুয়াল টু আইআর দ্বারা মানে ভি ইকুয়াল টু আইআর এই ওহমস ল দিয়ে তো আমি ইজিলি তো ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি, তাই না? তাহলে এই সার্কিট থেকে যদি সলভ করতে চাই, তাহলে আমি একটু আপাতত আমার সুবিধার জন্য এই সার্কিটটুকুকে নিজে শেপ করে ড্র করতে। যেমন ধর হচ্ছে এটা কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল 30 মিলি অ্যাম্পিয়ার। আমি যদি 30 মিলি অ্যাম্পিয়ারে যদি কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার এই দিকে দরকার একটা রেজিস্টর আর এই দিকে দরকার আরেকটা রেজিস্টর, কারণ আমি জানি যে কারেন্ট ডিভাইডার ল মানেই হচ্ছে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি দুটো রেজিস্টর কানেক্টেড। তো লেফট সাইডে দরকার একটা সিঙ্গেল রেজিস্টর, কিন্তু লেফট সাইডে আছে আমার হচ্ছে দুটো রেজিস্টর। তো দুটো রেজিস্টর থেকে যদি আমি একটা যদি পেতে চাই, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টর ক্যালকুলেট করি। যেহেতু 1 কিলো ওহম আর 3 কিলো ওহম যেহেতু সিরিজে কানেক্টেড, সো আমার লেফট সাইডের রেজিস্টরটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 3 + 1 = 4 কিলো ওহম। আর রাইট সাইডে এই কারেন্ট সোর্সের রাইট সাইডে দরকার আমার একটা সিঙ্গেল রেজিস্টর, কিন্তু কারেন্ট সোর্সের রাইট সাইডে আছে দুটো রেজিস্টর আলাদা আলাদা। সো দুটো রেজিস্টর যদি আলাদা আলাদা যদি থাকে, তাহলে আমি যদি তাদের এখান থেকে যদি দুটো রেজিস্টর যদি আলাদা আলাদা থাকে, তাহলে সেখান থেকে যদি একটা রেজিস্টর পেতে চাই, তাহলে আমি জাস্ট প্যারালাল করে দিই। 20 আর 5 প্যারালালি কানেক্টেড, এটা মনে খুব সম্ভবত হচ্ছে 4 কিলো ওহম চলে আসে। এন্ড ফাইনালি এখন যদি আমি যদি একটা কারেন্ট ধরে নেই যে সোর্স কারেন্ট 30 অ্যাম্পিয়ার থেকে কারেন্টটুকু 30 মিলি অ্যাম্পিয়ার আসবে, আসার পর দুটো পার্টি স্প্লিট হয়ে যাবে। লেফট সাইডে যেটা যাবে সেটাকে আমি নাম দিলাম I1, আর রাইট সাইডে যেটা যাবে সেটাকে আমি নাম দিলাম হচ্ছে I2। ওকে, তো লেফট সাইডে কারেন্টটাকে যদি আমি নাম দিই I1 আর রাইট সাইডে কারেন্টটাকে যদি নাম দিই যদি I2, তাহলে আমি I1 I2 কিভাবে ক্যালকুলেট করব আমি একটু এখান থেকে দেখি। যে I1 = যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি তার অপোজিট রেজিস্টর, মানে 4 কিলো ওহমটা চলে যাবে উপরে। সো উপরে চলে যাবে 4 ডিভাইডেড বাই দুটো সামেশন 4 + 4 মাল্টিপ্লাইড বাই 30 মিলি অ্যাম্পিয়ার সোর্স কারেন্ট, যেহেতু সেম, সো এখানে ভ্যালু হয়ে যাবে হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার।
এন্ড এক্স্যাক্টলি সিমিলার হইতে যদি আমি যদি I2 ক্যালকুলেট করি, I2 ক্যালকুলেট করলেও চলে আসবে হচ্ছে আমার 15 মিলি অ্যাম্পিয়ার। আর এরপর আমি যদি কারেন্ট তো ক্যালকুলেট করলাম, কিন্তু আমার দরকার ভোল্টেজ। সো আমার এই কারেন্টটাকে ওহমস ল থেকে ভোল্টেজে কনভার্ট করতে হবে। সো আমি কিভাবে ভোল্টেজে কনভার্ট করব, তার জন্য একটু অরিজিনাল সার্কিটে যাই। আমি যদি এই কারেন্ট থেকে কিভাবে ভোল্টেজ করব, তার জন্য যদি আমি একটু অরিজিনাল সার্কিটের দিকে যদি যেতে হয়, তাহলে এবার আমি একটু অরিজিনাল সার্কিটের দিকে দেখি। অরিজিনাল সার্কিটে যদি আমি I1 I2 টাকে যদি মার্ক করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে I1 কারেন্টটা যাচ্ছে লেফটে। সো অরিজিনাল সার্কিটে I1 হবে হচ্ছে এই ডিরেকশনটা, অরিজিনাল সার্কিটে I1 হবে এই ডিরেকশন। ওকে। আর যেহেতু সিরিজ কানেকশনে কারেন্ট সেম, সো এই I1 কারেন্টটাই 1 কিলো ওহমের মধ্যে দিয়ে যাবে, আর এই I1 কারেন্টটাই হচ্ছে 3 কিলো ওহমের মধ্যে দিয়ে যাবে। সো আমি যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, ওহমস ল যদি অ্যাপ্লাই করতে চাই এই V1 এর ক্ষেত্রে, সো আমি যদি লিখতে চাই V ইকুয়াল টু I ইন্টু আর, ওহমস ল থেকে। সো আমি চাচ্ছি 3 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। সো V অফ 3 কিলো ইকুয়াল টু I অফ 3 কিলো আর রেজিস্ট্যান্স অফ 3 কিলো। ওকে। আর V অফ 3 কিলো এর অ্যাক্রসে ভোল্টেজটাকে তো V1 তো নোটেশন দেয়া আছে, V1 ইকুয়াল টু এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে হচ্ছে I1, দেখতে পাচ্ছি I1 ইন্টু রেজিস্টরের ভ্যালু হচ্ছে 3। সো ক্যালকুলেট করার পরে তোমার আসে 345 ভোল্ট। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। বুঝছি স্যার। এন্ড সিমিলারলি আমি যদি V2 যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে V2 আমি ডিরেক্টলি করতে পারি এভাবে, যে খেয়াল করে দেখো যে আমরা জানি যে প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে। সো V2 ছিল একটা ভোল্টেজ। এখন V2 কোন দুটো নোডের অ্যাক্রসে ভোল্টেজ ছিল, আমি যদি সেই দুটো নোডকে যদি মার্ক করি, তাহলে V2 ছিল হচ্ছে এই V2 এর একটা টার্মিনাল ছিল হচ্ছে এই উপরের এই পয়েন্টটুকু, আর V2 এর আরেকটা টার্মিনাল যেটা ক্যালকুলেট করতে বলছে, সে আরেকটা টার্মিনাল মাইনাস টার্মিনালটা হচ্ছে এই পয়েন্টটুকু। তার মানে এই দুটো পয়েন্টকে যদি আমি মার্ক করি, তাহলে হচ্ছে এই যে উপরের পয়েন্টটা আছে এই উপরের পয়েন্ট, আর নিচের পয়েন্টটা হচ্ছে নিচের পয়েন্ট। সেই উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ যেটা, সেটাই হচ্ছে V2। ওকে। সো আমি যদি এখন যদি V2 যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখতে পাচ্ছি V2 মানে হচ্ছে 4 কিলো ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ। সো আমি সার্কিট থেকে দেখতে পাচ্ছি যে V2 হচ্ছে V অফ 4 কিলো ওহম, আর V অফ 4 কিলো ওহম মানেই হচ্ছে I অফ 4 কিলো ওহম ইন্টু R অফ 4 কিলো ওহম, আর I অফ 4 কিলো ওহম মানেই হচ্ছে ওই I2, কারণ I2 কারেন্টটাই তো 4 কিলো ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। সো I4 মানে হচ্ছে I2 আর মাল্টিপ্লাইড বাই R মানে হচ্ছে 4। সো আমি আলটিমেটলি ঘুরে ফিরে যাচ্ছি, এখান থেকে হচ্ছে 15, এই বাকিটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করে ফেলি তাহলে হচ্ছে মানে 60 আসে না, 60 ভোল্ট। যেহেতু মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট দেখো I হচ্ছে দেয়া আছে হচ্ছে তোমার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, মানে 10 টু দি পাওয়ার -3। আর রেজিস্টার তোমার দেয়া আছে হচ্ছে কিলো ওহম, কিলো ওহম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। যখন দুটো মাল্টিপ্লাই করা হয় সেটাকে আলটিমেটলি 1 হয়ে যায়, সেই জন্যই সেটা হয়ে যায় হচ্ছে ভোল্ট। তো কারো কোনো কনফিউশন থাকলে এখন বলতে পারো। স্যার এই কনসেপ্টটা বুঝছি স্যার, মানে স্যার এই ম্যাথটা কি স্যার অন্যভাবে করা যায় স্যার? মানে স্যার ওই কিরকম ভাবে? বড় হ্যাঁ, তুমি আরো ভাবে করতে পারো। আবার করতে পারো বলতে কিভাবে, তুমি চাইলে এভাবেই করতে পারো। সেটা হচ্ছে এই I2 যে কারেন্টটা আছে, এই I2 টাকে যদি অরিজিনাল সার্কিটে যদি মার্ক করো, তাহলে I2 হচ্ছে এই দিকে যে কারেন্ট আসছে সেটা। ওকে। তো এই I2 এদিকে যে কারেন্ট আছে সেটাকে তুমি এই পয়েন্টে এসে তাহলে যদি ধরো যে সোর্স থেকে কারেন্ট জেনারেট হয়ে একবার স্প্লিট হয়ে লেফটে I1 রাইটে I2 হিসেবে ফ্লো করলো, আবার রাইট সাইডে যে I2 কারেন্টটা আসলো সেটা আবার এই পয়েন্টে এসে এই 5 কিলো ওহম আর এই 20 কিলো ওহম এই দুটোর মধ্যে আবার স্প্লিট হয়ে যাবে। তুমি যদি এভাবে যদি এই প্যারালাল ব্রাঞ্চে যদি আরেকবার যদি কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করো, তাহলে সেখান থেকে তুমি এক্স্যাক্টলি 20 কিলো ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা পাবা। আর সেই 20 কিলো ওহমের মধ্যে যে কারেন্ট যাবে সেটাকে 20 দ্বারা মাল্টিপ্লাই করলেই তুমি V2 এর ভ্যালু পেয়ে যাবা। ওকে। তুমি কি আর অন্য কোনো প্রসেসের কথা বলতে চাচ্ছো? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার এখন স্যার কারেন্ট সোর্স দেওয়া আছে স্যার, হুম। আর স্যার রেজিস্ট্যান্স দেওয়া আছে স্যার। তো স্যার আমি এই রেজিস্ট্যান্স গুলাকে যদি স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করে স্যার, আমি কি ওই কারেন্ট সোর্স থেকে স্যার ভোল্টেজ সোর্স পাবো ওহমস ল ফর্মুলা অ্যাপ্লাই করে? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স পাওয়া যায় না, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স পাওয়া যায় শুধুমাত্র সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন নামে একটা থিওরাম আছে, যেটা আমরা এখনো যাইনি। আমরা যেটা করতে পারি কারেন্ট সোর্সের ভ্যালুটাকে ভোল্টেজে কনভার্ট করতে পারি, বাট সেটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে না।
কারেন্ট সোর্সের ভ্যালুটাকে ভোল্টেজে কনভার্ট করতে পারি। দাঁড়া আমি একটু ফটোটা সেভ করে রাখি, তারপর তোমার কোশ্চেন আনসার দিচ্ছি। আমরা এমনিতেও একটা ব্রেকে চলে যাব। সো তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে, ধরো কারেন্ট সোর্সের যে ভ্যালু, এই ভ্যালু ধরো একটা কারেন্ট সোর্স একটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড, একটা কারেন্ট সোর্স রেজিস্টার। এই কারেন্ট সোর্সের ভ্যালুটা দিয়ে তুমি এই ভি ইকুয়াল টু আই আর এভাবে ক্যালকুলেট করতে পারো। লাইক এখানে যদি হয় 2 অ্যাম্পিয়ার আর রেজিস্টার যদি হয় 2 ওহম, তাহলে তুমি আলটিমেটলি সেখান থেকে 4 ভোল্ট। এভাবে তুমি কারেন্টের সোর্সের ভ্যালুটাকে ভোল্টেজে কনভার্ট করতে পারো। বাট কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে গেলে প্রসেসটা একটু ডিফারেন্ট। তাহলে স্যার এই স্যার ভোল্টেজটা কি স্যার মানে মানে এই ভোল্টেজটাই তো স্যার এই তুমি টোটাল এইভাবে যদি করো না, এভাবে পুরো ইকুইভ্যালেন্ট সার্কিট করার পর যদি এই ভোল্টেজটা যদি পেয়ে যাও, ওই ভোল্টেজ দিয়ে তুমি করতে পারো। তুমি যেভাবে করতে চাচ্ছ, তাতে ধরো তুমি পুরো সার্কিটটাকে সিম্পলিফাই করে এরকম করে নিয়ে আসলা, তাতে তুমি এই এর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেলা, ধরো এটাকে ভিএস নাম দিলাম। তো ভিএস তখন তুমি লিখতে পারবা যে ভিএস ইকুয়াল টু ভি2, আর হচ্ছে ভি1 ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডার রুল থেকে ভিডিও তুমি পেতে পারো। হ্যাঁ, এভাবে করতে পারো, এবং অনেকভাবেই করা যায় আর কি। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, মানে পরবর্তীতে যে সার্কিটটা স্যার করছেন এটাই কি স্যার লাস্ট সিম্পলিফিকেশন নাকি স্যার আরো ছোট করা যায় স্যার? কোনটা? মানে ওই ডান সাইডের যে স্যার মানে সার্কিটটা স্যার। এটা কোথায়, এটাকে যদি আরো যদি সিম্পলিফাই করো, তাহলে যে তুমি এখন যেটা বললা এভাবে করতে হবে। জি স্যার। তুমি আমি এটা আসলে এভাবে করালাম, তার মেইন কারণটা হচ্ছে তাতে যেন আমার ওহমস ল, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার কনসেপ্টটুকু যেন একটু বেশি মানে দেয়া স্যার কি মানে ক্লিয়ার হয়ে যায় আর কি করা। হ্যাঁ স্যার বলেন একটা স্যার। question ছিল স্যার। বলেন। স্যার আমরা এই যে এখানে স্যার ভি2 যখন করছিলাম, ক্যালকুলেট করছিলাম স্যার, হুম, তখন আমরা তো স্যার রাইট পোর্শনে স্যার স্যার ভি2 যে 20 কিলো স্যার হুম। দুইটা সেম যাবে না, সেম ভোল্টেজ যাবে না স্যার? হ্যাঁ, মানে 10 আর 5 এর অ্যাক্রসে 5 ভোল্টেজ তো সেম। হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ সেম। তাহলে স্যার এখানে দুইটার ইয়াতে কেন করা হয়েছিল স্যার, মানে প্যারালাল? কারণ আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ফেলছি। ভোল্টেজ ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন দুটো নোডের মধ্যে ভোল্টেজ ক্যালকুলেট করতেছো। অরিজিনাল সার্কিটে ভি2 ছিল হচ্ছে এই নোড আর এই নোডের মাঝখানে। এখন আমি যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্টার করে ফেলছি, সো ওই দুই নোডের অ্যাক্রসে ভোল্টেজটা ক্যালকুলেট করা মানেই তো হচ্ছে ভি2 ক্যালকুলেট করা। কারণ অরিজিনাল সার্কিটে ভি2 ছিল 20 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, ঠিক আছে, বাট সেই 20 কিলো ওহমটা তো এই পয়েন্ট আর নিচের পয়েন্টের মধ্যেই তো কানেক্টেড ছিল। আর এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার সার্কিটের হচ্ছে এই দুটো নোড। সো আগে অরিজিনাল সার্কিটে আমি যদি ভি2 ক্যালকুলেট করতে চাইতাম, তাহলে আমাকে এই দুই নোডের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স খেয়াল করা লাগতো। এখন এই সার্কিটে যদি করতে চাই, তাহলে আমাকে এই দুই নোডের অ্যাক্রসে ডিফারেন্সটুকু নিতে হবে। তো আর স্যার কি, যেহেতু সার্কিট। হ্যাঁ তাহলে বলো। স্যার I1 এর ক্ষেত্রে তো আমরা স্যার ওই দুটো সিরিজে কানেকশন, তাই না, হ্যাঁ, কানেক্টেড? সিরিজ কানেকশনে তো ভোল্টেজ সেম না, সিরিজ কানেকশনে তো সেটা ভোল্টেজ সেম না। হ্যাঁ, প্যারালাল কানেকশনে ভোল্টেজ সেম দেখে আমি এটা এভাবে করতে পেলাম। আর আচ্ছা ওখানে আচ্ছা। ডিভাইড করতে হচ্ছিল কারণ এই কনসেপ্ট। আর কারো কোনো কোশ্চেন? তাহলে এখন 27 বাজে, আমরা 33 তে আবার ক্লাস স্টার্ট করব। ইন দ্য মিড টাইম সবাই চ্যাট বক্সে নিজেদের আইডি গুলো লিখে দাও। স্যার স্যার হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার আপনি যে সিটির সিলেবাস দিয়েছেন কার সব ল থেকে? আজকের গুলো নেই। হ্যাঁ, আজকের গুলো সেটার মধ্যে নেই। জি স্যার, ওটা কি কেভিএল থেকে পড়বো নাকি স্যার কেসিএল কেভিএল দুটোই পড়বো? কারশফস ল এর মধ্যে তো দুটোই পড়ে, কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল।
ওকে, আমরা আবার তাহলে শুরু করি। আমাদের এই যে একটু আগে যে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার পড়লাম, এটা ওই আর্টিকেল 2.5 2.6 এর মধ্যেই ছিল। এর পরের টপিক হচ্ছে আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আর কি। তো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন জিনিসটা কি সেটা বোঝার আগে আমরা একটু জাস্ট ওই ইকুইভ্যালেন্ট সার্কিট তো আমরা করলাম লাস্ট ক্লাসে, তার আগের ক্লাসে, তার আগের ক্লাসেও একটা নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্টার আমরা করলাম। তো সেখানে আমরা জানি যে রেজিস্টার গুলো ইদার নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড থাকতে পারে, অর রেজিস্টার গুলো নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড থাকতে পারে। লাইক আমরা যদি বলি যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে যদি বলতে চাই, সরি, তাহলে হয়তো দেখা যেতে পারে দুটো রেজিস্টার যদি এভাবে কানেক্টেড থাকে সেটা সিরিজ, বা দুটো রেজিস্টার যদি এভাবে কানেক্টেড থাকে সেটা হয়তো সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশন যদি বলতে চাই, তাহলে রেজিস্টার দুটো যদি এভাবে কানেক্টেড থাকে তারা নিজেদের প্যারালালি কানেক্টেড, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, যেভাবে। বাট এই সিরিজ এন্ড প্যারালাল কানেকশন বাদেও আরো এক টাইপের কানেকশন পারে। রেজিস্টার গুলো কখনো সার্কিটে এমন ভাবে কানেক্টেড থাকতে পারে যে সেটা না সিরিজ না প্যারালাল, নিদার সিরিজ নর প্যারালাল কানেকশন। সার্কিটে রেজিস্টার এমন ভাবেও থাকতে পারে যারা না সিরিজে কানেক্টেড না প্যারালালি কানেক্টেড। যেমন এই যে ব্রাঞ্চটা আছে, এই যে ডান দিকের উপরের গুলো বাদ দেয়, এই যে এই পার্টটুকুর কথাই যদি ধরি, তাহলে এখানে ধরো এই রেজিস্টারটার নাম দিলাম সে ফর এক্সাম্পল R1, এটার নাম দিলাম হচ্ছে R2, এটার নাম দিলাম হচ্ছে R3। ওকে, তো আমি যদি R1 আর R2 সিরিজে আছে কিনা বলতে চাই, দেখো সিরিজ কানেকশনের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে তাদের মধ্যে কারেন্ট সেম হতে হবে। তো যদি কারেন্ট যদি সেম যদি হতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটা এই পয়েন্টে এসে দুটো পার্টে স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে একটা চলে যাবে ডান দিকে, আর একটা চলে যাবে হচ্ছে নিচের দিকে। তো বোঝাই যাচ্ছে যে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা R2 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে না, ডিফারেন্ট কোনো কারেন্ট ফ্লো করবে। তো R1 R2 নিজেদের মধ্যে সিরিজে না। এই টাইপ কানেকশন যখন সার্কিট দেখে, আমরা যখন একটু পর সার্কিট করবো তখন আরো বেশি ডিটেলস দেখবো, যে সার্কিট দেখে বোঝা যাবে যে সার্কিটের রেজিস্টার গুলো না নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, না নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। তার মানে তখন বুঝে নিতে হবে যে সার্কিট তখন হয়তো নিজেদের মধ্যে কি ইদার ওয়াই শেপে রেজিস্টার গুলো নিজেদের মধ্যে কানেক্টেড আছে, না হয় রেজিস্টার গুলো নিজেদের মধ্যে ডেল্টা শেপে কানেক্টেড আছে। যেটা হচ্ছে আমাদের নেক্সট টপিক আর কি, ইকুইভ্যালেন্ট রেজিস্টারের। সো আমাদের কাজ হচ্ছে এখন এই ওয়াই ডেল্টা ট্রান্সফর্মের এই পার্টটুকুই শুধুমাত্র হচ্ছে পড়া। সো সার্কিটে যদি রেজিস্টার গুলো যদি সিরিজে কানেক্টেড না থাকে বা প্যারালালি কানেক্টেড না থাকে, তাহলে তারা দুটো শেপে থাকতে পারে সিরিজ প্যারালাল বাদে। একটা হচ্ছে ওয়াই শেপে থাকতে পারে, ওয়াই শেপটা দেখতে পারে, এটা দেখো ইংলিশ ওয়াই এর মতোই, ওয়াই যে লেটারটুকু আছে ওয়াই এর মতো দেখতে। অথবা ওয়াই শেপেরই আরেকটা নাম হচ্ছে টি শেপ। কারণ ওয়াই শেপের এই এই যে ধরো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি প্রেসার দিয়ে যদি উপরে উঠে দাও তাহলে সে তো টি এর মতোই হয়ে যাবে। বা টি এর এই পয়েন্টটাকে তুমি যদি টেনে নিচের দিকে নামাই দাও তাহলে তো সে তো ওয়াই শেপই তো হয়ে যাচ্ছে। সো সার্কিটে যদি রেজিস্টার গুলো সিরিজে বা প্যারালালি কানেক্টেড যদি না থাকে, তাহলে হয়তো এরকম ওয়াই শেপ বা টি শেপে থাকতে পারে, আর হয়তো এরকম ডেল্টা শেপে থাকতে পারে, এখানে যেটা আছে ডেল্টা শেপের মধ্যে। তো সার্কিটে আমাদের কাজ হচ্ছে, সার্কিটে যদি ওয়াই শেপ থাকে আমাদের কাজ হবে ওয়াই কে ডেল্টায় কনভার্ট করা। আর সার্কিটে যদি কখনো যদি ডেল্টা শেপ থাকে, ডেল্টা শেপকে আমার কাজ হচ্ছে ওয়াই তে কনভার্ট করা। আমি যদি সার্কিটে প্রথমে দেখবো যে সিরিজ বা প্যারালাল কানেকশন আছে নাকি। সার্কিটে যদি সিরিজ বা প্যারালাল কানেকশন যদি না থাকে, তাহলে আমার কাজ হচ্ছে তাহলে দেখা ওয়াই বা ডেল্টা কোনটা আছে। যদি ওয়াই থাকে তাহলে আমি সেটাকে ডেল্টায় কনভার্ট করব, আর যদি ডেল্টা থাকে তাহলে সেটাকে ওয়াই এ কনভার্ট করব। এটা সুবিধা কি হবে তখন আমি একটু পরে যে সার্কিট দেখাবো তাতেই বুঝতে পারবো আর কি। মানে আমার ফ্যাক্ট হচ্ছে আমি সার্কিটে যদি দেখি যে যদি কখনো যদি ওয়াই শেপ থাকে সার্কিটে, তাহলে আমার কাজ হচ্ছে সেটাকে ডেল্টায় কনভার্ট করা। তো ধরা যাক আমার ওয়াই শেপের এই ধরো তিনটা পয়েন্টের মধ্যে ওয়াই শেপটা ছিল, ওয়াই শেপ ছিল এই তিনটা নোডের মধ্যে। এটাকে যদি আমি যদি ডেল্টায় কনভার্ট করতে চাই, তাহলে আমি যদি একটু ডিফারেন্ট কালার যদি দিই, তাহলে ডেল্টায় কনভার্ট করতে গেলে হয়তো আমার রেজিস্টার এখানে একটা চলে আসবে ডেল্টার, এখান থেকে নিচের দিকে একটা রেজিস্টার চলে আসবে, আর এখান থেকে উপরের দিকে একটা রেজিস্টার চলে আসবে। সো ধরো এটাকে আমি নাম দিলাম আর এ, এটাকে নাম দিলাম হচ্ছে আর বি, এটাকে নাম দিলাম হচ্ছে আর সি। আর অরিজিনালি হচ্ছে ধরো ওয়াই শেপের রেজিস্টার গুলো ধরা যাক R1 ছিল, R2 ছিল, R3 ছিল। ওকে, তাহলে আমি যদি ওয়াই থেকে যদি ডেল্টায় যদি কনভার্ট করতে চাই, তার মানে এই ব্ল্যাক কালারের পোর্শনটুকু ছিল সেটাকে আমি ডেল্টা শেপ বা গ্রে ব্লু কালারের পোর্শনে কনভার্ট করতে চাচ্ছি,
তার মানে ফ্যাক্ট হচ্ছে ওয়াই থেকে ডেল্টা যেতে গেলে আমাকে R1 R2 R3 এই রেজিস্টার গুলোকে ভ্যানিশ করে আমাকে নতুন 3টা রেজিস্টার RA RB RC এর দিকে যেতে হচ্ছে। আমি যদি RA যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে ক্যালকুলেটর ফর্মুলাটা একটু বলে দিই, তাহলে তো বুঝতে সুবিধা হবে। RA দেখো, RA যে রেজিস্টারটা সেটাতে R1 আর R2 এর মাঝখান থেকে তো চলে আসতেছে, মানে এই যে R1 আর এই যে R2 এই দুটো থেকেই তো RA হয়ে যাচ্ছে। বা বলা যেতে পারে যে RA এর যে দুটো টার্মিনাল আছে সে দুটো টার্মিনাল R1 আর R2 এর সাথে কানেক্টেড আছে। তো আমি যদি RA যদি ক্যালকুলেট করতে চাই তাহলে R এর দুই টার্মিনালে যে দুটো রেজিস্টার আছে তাদের সামেশন নিতে হবে, প্লাস তাদের মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট ডিভাইডেড, সরি, R1 R2 তাদের সামেশন প্লাস তাদের প্রোডাক্ট ডিভাইডেড বাই 3 নাম্বার রেজিস্টার। আবার বলি যে RA এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, দেখতে হবে যে RA এর দুই টার্মিনালে কোন দুটো রেজিস্টার আছে। তো দেখতে পাচ্ছি যে RA এর দুই টার্মিনালে রেজিস্টার আছে, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2। তাহলে আমি যদি R1 R2 থেকে যদি RA এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে এই যে দুটো রেজিস্টার দুটো কানেক্টেড আছে এর সাথে সে দুটো সামেশন প্লাস তাদের প্রোডাক্ট ডিভাইড বাই 3 নাম্বার যে অপোজিট যে রেজিস্টার আছে R3 সেটা। তাহলে ধরো আমি RB যদি লিখতে চাই, RB এর জন্য যদি একটা ইকুয়েশন লিখতে চাই তাহলে RB এর সাথে কানেক্টেড আছে কি, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R3। তাহলে R1 আর R3 এর হবে সামেশন প্লাস এই দুটোর প্রোডাক্ট ডিভাইড বাই অপোজিট যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে R2। আবার ধরো যদি আমি RC যদি ক্যালকুলেট করতে চাই তাহলে RC এর সাথে কানেক্টেড হচ্ছে R2 আর R3। ফর্মুলা হচ্ছে R2 আর R3 এর সামেশন প্লাস তাদের প্রোডাক্ট। সো যে দুটো রেজিস্টার থাকবে কানেক্টেড এই RC এর সাথে তাদের সামেশন প্লাস তাদের প্রোডাক্ট ডিভাইড বাই থার্ড রেজিস্টারটা। এটা আমরা যখন ম্যাথ করবো তখন তো আমাদের আরো কাছে কনসেপ্ট হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এবার ডেল্টা থেকে ওয়াই সার্কিটে আমি কখনো দেখি যে সার্কিটটা ডেল্টা শেপে আছে সেটাকে আমি ওয়াই কনভার্ট করব। কেন করব, করলে কি সুবিধা সেটা আমরা পরেই দেখবো, একটু পরে। সো ডেল্টা থেকে ওয়াই এ যেতে গেলে মানে হচ্ছে ধরো তোমার সার্কিটে RA RB RC এই শেপটা তোমার দেয়াই আছে, সেখান থেকে তুমি R1 R2 R3 এই শেপটাতে তুমি যেতে চাচ্ছ। ধরো এই ব্লু কালারটা দেয়া আছে, সেখান থেকে তুমি ব্ল্যাক কালারের দিকে আসতে চাচ্ছ। তাহলে তোমার ডেল্টা আছে সার্কিটে, মানে RA RB RC এগুলো তুমি জানো, তুমি চাচ্ছ R1 R2 R3 এখানে কনভার্ট করতে। তাহলে R1 এর ফর্মুলা কি হবে যা শুধু দেখে নেই, মনে হয় দুটোর প্রোডাক্ট ডিভাইড 3 সামেশন। R1 তোমাকে দেখতে হবে যে R1 এর সাথে কোন দুটো রেজিস্টার কানেক্টেড। R1 এর সাথে RA আর RB এ দুটোই তো কানেক্টেড। তো R1 এর সাথে যে দুটো কানেক্টেড তাদের প্রোডাক্ট ডিভাইড বাই 3টা সামেশন। সো আমি R2 এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে একটু দেখি, R2 যে পয়েন্টে কানেক্টেড তার সাথে RA আর RC আছে। সো R2 টা যে দুটোর সাথে কানেক্টেড সে দুটোর প্রোডাক্ট RA RC ডিভাইড বাই 3টা সামেশন RA প্লাস RB প্লাস RC। আমি একটু শিওর হইনি কারণ আমি আর এখন পর্যন্ত এই ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম নিয়ে আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। ঠিক আছে। সো ফাইনালি আমি R3 এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে R3 দেখতে হবে যে R3 টা যে নোডে আছে সেখানে বাকি দুটো রেজিস্টার কে কে, বাকি দুটো হচ্ছে RB আর RC। সো RB যে দুটো আছে তাদের প্রোডাক্ট ডিভাইডেড বাই 3টার সামেশন। তো আমার কাছে মনে হয় আমি আপাতত এখানে কারো কাছে কোনো কোশ্চেন না নিয়ে আমি একটা ম্যাথ করাই, একটা ম্যাথ করার পর যার যে অবজেকশন হবে সেটা আমি শুনি, এটাই মনে হয় ভালো হবে, কারণ আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশনের দিকে চলে যাই। আর ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম নরমালি একটু হয়তো কঠিন, একটু টাফ আছে, এবং এক্সামে ওয়াই ডেল্টা থেকেই বেশ থাকে। ধরো এই সার্কিটে আমার কোশ্চেন হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টার, এই যে এ আর বি নোডের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্টার ক্যালকুলেট করতে বলছে। আমি পরে ক্যালকুলেট করব, ধরো এ আর বি আগে ক্যালকুলেট করতে বলছে, এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্টার ক্যালকুলেট করতে বলছে। তো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টার ক্যালকুলেট করার আগে আমি শুরু করব রেজিস্টার গুলো সিরিজ নাকি প্যারালালি কানেক্টেড সেটা বোঝার জন্য। আগে আমি খুঁজবো সিরিজ প্যারালাল, তারপর যাবো ওয়াই ডেল্টাতে।
আমি শুরুতে সিরিজ আর প্যারালালই খুঁজবো, কোনো কারণে যদি সিরিজ প্যারালাল যদি না খুঁজে পাই তারপর আমি ওয়াই বা ডেল্টা খুঁজবো। ওকে, তো বাট আমি সিরিজ কানেকশন খুঁজতে গিয়ে দেখতে পেলাম যে এখান থেকে 13 ওহমের মধ্যে যে কারেন্ট আসবে সেটা 24 আর এদিকে 13 এর মধ্যে সেপারেট হয়ে যাবে। আবার 24 এর মধ্যে যে কারেন্ট সেটা 20 আর 30 এর মধ্যে সেপারেট হবে। আবার 10 এর মধ্যে যে কারেন্ট সেটা 20 আর 50 এর মধ্যে সেপারেট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এমন দুটো রেজিস্টর নেই যাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে। সো এমন যেহেতু দুটো রেজিস্টর নেই যাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে, সো এই সার্কিটে কোনো সিরিজ কানেকশন নেই। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, এরপর সেকেন্ড কথা হচ্ছে এই সার্কিটে কোনো প্যারালাল কানেকশনও নেই, কারণ তুমি যদি নোডগুলোর নাম দাও যেভাবেই নাম দাও না কোনো, এমন কোনো দুটো রেজিস্টার পাবো না যাদের অ্যাক্রসে দুটো টার্মিনাল কমন। 24-20 এই পয়েন্টটা কমন, কিন্তু অপর দুটো পয়েন্টের মাঝখানে 10 আছে। 10-20 এই পয়েন্টটা কমন, কিন্তু অপর দুটো পয়েন্টের মাঝে আবার এখানে আবার 24 আছে। তো এখানে কোনো প্যারালাল কানেকশনও নেই। তো সার্কিট আমি শুরু করলাম সিরিজ আছে নাকি প্যারালাল আছে খোঁজা দিয়ে, আপাতত দেখতে পেলাম যে এখানে কোনো সিরিজ বা প্যারালাল কানেকশন নেই। আর সিরিজ বা প্যারালাল কানেকশন না থাকলে এরপরে আমার খুঁজতে হবে ওয়াই বা ডেল্টা আছে নাকি। শুধু মাথায় রাখতে হবে যে ওয়াই শেপের আরেকটা নাম হচ্ছে টি শেপ। তো দেখা যাচ্ছে যে এখানে আমার একটা টি শেপ আছে। অনেকভাবে টি শেপ পসিবল। তুমি যেটা করতে পারো, তুমি চাইলে যে 24 ওহম এই তারপর নিচে 30 আর এই পাশে 20 এই তিনটাকে মিলে তুমি টি শেপ কনসিডার করতে পারো। মানে তুমি সেক্ষেত্রে যদি টি শেপ কনসিডার, তাহলে টি শেপটা হয়তো এরকম আসবে যে 24, 30 আর 20 মিলে, এটা করতে পারো। আবার তুমি চাইলে উপরের 10 নিচের 50 মাঝখানে 20 এটা নিয়ে যদি করো তাহলে এরকম টি শেপ চলে আসবে, উপরে 10 নিচে 50 এই লেফট সাইডে 20। সো দেখা যাচ্ছে যে এখানে আমার টি শেপ পসিবল। তাহলে আমি এক কাজ করি, আমার সুবিধার জন্য আমি এই টি শেপটাকে মার্ক করলাম, এই পাশে টি শেপটাকে মার্ক করলাম। তো আমার কাজ হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে সার্কিটে আমরা যদি ওয়াই শেপ পাই তাহলে আমার কাজ হচ্ছে ওয়াই কে ডেল্টাতে কনভার্ট করা। তাতে আমার সুবিধা কি হবে সেটা এখনই দেখবা। তো আমি যদি ওয়াই কে যদি ডেল্টায় কনভার্ট করতে চাই তাহলে এটা বাদে বাকি যারা যারা আছে তাদেরকে আগে লিখি। 13 ওহম ছিল ওখানে এতে, নিচে এখানে ছিল বি ছিল, এখান থেকে নিচের দিকে ছিল 24 ওহম, তারপর নিচের দিকে ছিল হচ্ছে 30 ওহম, তারপর এই পয়েন্টটা আর এখান থেকে আমার একটু এক্সটেন্ডেড ছিল, এই পয়েন্টটাও ধরো এখান থেকে এক্সটেন্ডেড ছিল, আর এই পয়েন্ট এই রেড, এই মাঝখানে রেড, এই মাঝখানে রেডের মধ্যেই ছিল হচ্ছে এই টি শেপটা। আমার কাজ হচ্ছে এই মাঝখানে রেডের মধ্যে ছিল টি শেপটা, আমার কাজ হচ্ছে টি কে বা ওয়াই কে ডেল্টায় কনভার্ট করা। সো আমি যদি এখান থেকে যদি ডেল্টায় কনভার্ট করতে চাই, ওই তিনটা পয়েন্ট মার্ক করে রাখলাম, যেই তিনটা পয়েন্টের মধ্যে টি শেপটুকু ছিল। এরপরে সেই টি শেপটাকে ভ্যানিশ করে দিলাম, এই পজিশনে চলে আসলাম। এরপর কাজ হচ্ছে এই জায়গাটাকে এখন একটা ডেল্টা কানেকশন বসা দেয়া। এই হচ্ছে আমার ডেল্টা কানেকশন চলে আসলো। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় বলতে পারো। যে আমি টি শেপ ডিটেক্ট করলাম, টি শেপের তিনটা নোড পয়েন্টকে আমি মার্ক করে রাখলাম, টি শেপটাকে ভ্যানিশ করে দিলাম, এবং ওই তিনটা পয়েন্টের মধ্যে আমি এখানে ডেল্টা শেপ ড্র করলাম। এতক্ষণ পর্যন্ত যা করলাম তাতে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে বলতে পারো। তাহলে ম্যাথটুকু আমি ফার্দার কন্টিনিউ করি। তাহলে আমি শুধু তো ডেল্টায় কনভার্ট করলে হবে না, যে ডেল্টায় কনভার্ট করার পর যে রেজিস্টার গুলো আছে তাদের ভ্যালু তো আমাকে বলে দিতে হবে। আচ্ছা, তো এই রেজিস্টারের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, ধরো এটাকে আমি নাম দিলাম, ধরো সে ফর এক্সাম্পল আর এ, এটাকে নাম দিলাম হচ্ছে আর বি, আর এটাকে নাম দিলাম হচ্ছে আর সি। ওকে, তো আমি যদি আর এ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে খেয়াল করে দেখো, একটু আগে যা বলছিলাম, দেখতে হবে যে অরিজিনাল সার্কিটে আর এ যে দুটো নোডের মধ্যে কানেক্টেড, ওই উপরের নোডটা আর নিচের নোডটা, অরিজিনাল সার্কিটে এই দুই নোডের মধ্যে কারা কারা কানেক্টেড। দেখা যাচ্ছে যে আর এ আসছে হচ্ছে এই পজিশনটাতে, অরিজিনাল সার্কিটে এই আর এর দুই টার্মিনালে 10 আর 20 ছিল। তো ফর্মুলা কি ছিল, যে যে দুটো ছিল 10 আর 20 তাদের সামেশন 10 প্লাস 20 প্লাস তাদের মাল্টিপ্লিকেশন 10 ইন্টু 20 ডিভাইডেড বাই থার্ড যে আরেকটা আছে 50, সেটা হচ্ছে সেই 50টা। তাহলে আমি আরবি করি, আরবি করলে আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আরবি এর ভ্যালু ক্যালকুলেট করার সময় দেখতে হবে যে উপরের এই মাঝখানে রেড আর নিচের রেড, এই মাঝখানে রেড আর নিচের রেডের মধ্যে কারা কারা আছে। এই মাঝখানে রেডের সাথে আছে 20, নিচের রেডের আছে 50। যে দুটো আছে 20 তাদের প্লাস 50 তাদের সামেশন প্লাস 20 ইন্টু 50 ডিভাইডেড বাই যে থার্ড যে রেজিস্টারটা ছিল 10, এই হচ্ছে 10। ওকে,
এন্ড ফাইনালি আমি যদি এখানে আরেকটা যদি সলভ করি, সেটা হচ্ছে আরসি ধরো সলভ করি। আরসি ক্যালকুলেট করার সময় আমরা দেখতে হবে যে এই আরসি যে উপরের আর নিচের যে পয়েন্ট আছে, এই দুই পয়েন্টের মধ্যে কে আছে। আরসি কানেক্টেড কোথায়? উপরের রেড আর নিচের রেডের মধ্যে। উপরের রেডের সাথে আছে 10, নিচের রেডের সাথে আছে 50। সো যে দুটো আছে সেই দুটো সামেশন 10 প্লাস 50 প্লাস তাদের প্রোডাক্ট 10 ইন্টু 50 ডিভাইড বাই থার্ড যে রেজিস্টারটা যে 20, এই 20। এখন ভ্যালুগুলো কি হয় তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেট করো, আমি শুধু সার্কিটটাকে যদি ফার্দার যদি সিম্পলিফাই করি। এখন একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ওয়াই থেকে ডেল্টা বা ডেল্টা থেকে ওয়াই এ কনভার্ট করলে সার্কিটের শুধুমাত্র শেপটুকু চেঞ্জ হয়ে যায়, বাট রেজিস্টর সিম্পলিফাইড হয় না। সিম্পলিফাইড হয় না বলতে তুমি চিন্তা ভাবনা করে দেখো, ওই সিরিজ কানেকশনের ক্ষেত্রে খেয়াল করো, সিরিজ কানেকশনে দুটো থেকে একটা হয়ে যায়, রেজিস্টার নাম্বার কমে আসে। প্যারালাল কানেকশনে দুটো থেকে একটা হয়ে যায়, রেজিস্টার নাম্বার কমে আসে। কিন্তু ওয়াই কানেকশন থেকে যদি ডেল্টা যাও, তিনটা ছিল তিনটাই থাকবে। ডেল্টা থেকে যদি ওয়াই আসো, তিনটা থেকে তিনটাই থাকবে। তো তুমি যদি সিরিজ কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা তুমি সার্কিটকে সিম্পলিফাই করতে পারো, প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্টরের ভ্যালু দ্বারা তুমি সার্কিটকে রিডিউস করতে পারো। বাট ওয়াই কে ডেল্টা বা ডেল্টাকে যদি ওয়াই এ কনভার্ট করো, তাতে সার্কিটকে রিডিউস করা যায় না, সার্কিটের শেপটুকু চেঞ্জ করা যায়। তো যদি আলটিমেটলি কোশ্চেন তাহলে হচ্ছে, যদি আমি যদি ওয়াই কে ডেল্টায় কনভার্ট করে যদি আমার সার্কিটটুকু যদি রিডিউস যদি নাই হলো, তাহলে আমি কেন করলাম এই কাজটা? সার্কিটটুকু যদি রিডিউস নাই হলো, ওয়াইটাকে যদি ডেল্টায় কনভার্ট করার পর, তাহলে আমি করে লাভ কি হলো? লাভ কি হলো সেটা এখন দেখো। যে অরিজিনাল সার্কিটে যখন টি শেপ ছিল, তখন এখানে কোনো সিরিজ বা কোনো প্যারালাল কানেকশন ছিল না। বাট এই টিটাকে ডেল্টায় কনভার্ট করার সাথে সাথেই এখানে সিরিজ বা প্যারালাল কানেকশন চলে আসছে। কিভাবে আমি তোমাদেরকে যদি দেখাই, তাহলে হচ্ছে এই যে আর এই যে 24 ওহম, তাদের একটা পয়েন্ট এই টার্মিনালে কানেক্টেড, তাদের আরেকটা কমন পয়েন্ট হচ্ছে যে এই পয়েন্টে কানেক্টেড। সো আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি আর এ ইন প্যারালাল উইথ 24। আবার যদি আরবি এর কথাই যদি ধরো, আরবি রেজিস্টরটা, আরবি আর এই 30 ওহমের একটা পয়েন্ট এখানে কানেক্টেড, তাদের আর একটা টার্মিনাল হচ্ছে এই পয়েন্টে নিজেদের মধ্যে কানেক্টেড। সো আরবিটা হচ্ছে 30 ওহমের সাথে প্যারালালি কানেক্টেড। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্টর যদি আমি যদি ড্র করতে চাই, তাহলে 13 ওহম যা ছিল তার মতোই থাকবে, ওই দিক থেকে আরসি উপর থেকে নিচে ছিল তাই থাকবে, নিচে কেউ ছিল না, সো ডিরেক্ট চলে আসবে 13 এর উপর থেকে এখানে চলে আসবে একটা প্যারালাল, আর এই পয়েন্ট থেকে চলে আসবে আরেকটা প্যারালাল। এই পয়েন্ট হবে হচ্ছে তোমার এই জায়গাটা, আর এই ভ্যালুটা চলে আসবে হচ্ছে তোমার হচ্ছে এখানে। কারণ খেয়াল করে দেখো, এই পয়েন্ট আর উপরের পয়েন্টের মধ্যে একটা রেজিস্টর হয়ে যাবে, এই পয়েন্টের মধ্যে নিচে একটা রেজিস্টর হয়ে যাবে। প্যারালাল কানেকশন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি যদি ড্র করতে চাও, তাহলে আরেকটা সিম্পলিফাইড প্রসেস শিখাই দেই, যে তুমি যেভাবে করবা 24 আর এ প্যারালাল ছিল তাই না, এটা ইকুইভ্যালেন্টটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করার পর অরিজিনাল সার্কিটে যে কোনো একটা রেজিস্টরকে ভ্যানিশ করে দিবা। অরিজিনাল সার্কিটে যে কোনো একটা রেজিস্টরকে ভ্যানিশ করে দিলেই তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্টরের পজিশনটুকু পেয়ে যাবা। সো আমি যদি আরবি আর 30 এর ইকুইভ্যালেন্ট রেজিস্টরের পজিশনটুকু যদি তোমাকে যদি দেখাতে চাই, যদি দেখাতে বলি, তাহলে যেভাবে করবা, আরবি আর 30 এর প্যারালাল রেজিস্ট্যান্সের ভ্যালুটুকু ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করার পর যে কোনো একটাকে ভ্যানিশ করে দিবা, আর বাকি যে একটা থাকবে তার ভ্যালু 30 কে চেঞ্জ করে ওই নতুন ভ্যালুটা লিখে দিবা, তাহলে তুমি নতুন রেজিস্টারের পজিশন পেয়ে যাবা। সো কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে, কোনো প্রবলেম আছে? তো ফাইনালি আমি শুধু আরেকটা স্টেপ করে দেবো, বাকিটা তোমাদের কাজ। এখান থেকে আমি মনে হয় আর করাতে চাচ্ছি না, কারণ এই সার্কিটটাকে ফার্দার সিম্পলিফাই করা তোমাদের নিজেদের কাজ। এখানে বাকি যা করবা, উপরে রেজিস্টার নিচে রেজিস্টার সিরিজে কানেক্টেড, সেটা আবার আরসি এর সাথে প্যারালালি কানেক্টেড, এরপর পুরোটাই হচ্ছে 13 ওহমের সাথে সিরিজে কানেক্টেড। সো শেষ। আবারও বলি, উপরের রেজিস্টারটা নিচের রেজিস্টারটা নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, তার সাথে আরসি প্যারালালি কানেক্টেড, তারপর এই পুরোটা মিলে যে একটা পাবা তার সঙ্গে 13 ওহম হবে সিরিজে কানেক্টেড। এভাবে করলেই তোমার ফার্দার সার্কিটটাকে রিডিউস করে একটা সিঙ্গেল রেজিস্টারে নিয়ে আসতে পারবা। তাহলে আমার ওয়াই থেকে ডেল্টায় কনভার্ট করার সুবিধা হলো মেইন হচ্ছে যে সার্কিটের সিরিজ প্যারালাল কানেকশন না থাকলেও সেটাকে যদি আমি ট্রান্সফর্ম করে যদি ডেল্টা নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি সেখানে সিরিজ বা প্যারালাল কানেকশন তারপর খুঁজে পাওয়া যায়। তো এই হচ্ছে আর কি ওয়াই বা ডেল্টা, ওয়াই থেকে ডেল্টা বা ডেল্টা থেকে ওয়াই এ ট্রান্সফর্ম করার অ্যাডভান্টেজ হচ্ছে এটা। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখন।
বলো বলো, আনমিউট স্যার করছো মানে কি? হ্যাঁ বলে ফেলো। স্যার আপনি তো টি শেপ থেকে ডেল্টা শেপে হ্যাঁ নিলেন। আমি আরো করাবো। এইটাতে আহ, প্রবলেম আছে কিনা বলো। না, এটাতে কোনো প্রবলেম নেই স্যার, খালি একটা কোশ্চেন কি স্যার, হুম। তুলনামূলক ওয়াই এর যে ফর্মুলাটা ওইটা না হুম। ইজি। সো স্যার এই আসলে এটা ডিপেন্ড করতেছে, তুমি এখানে ডেল্টা বানাতে পারো, তুমি এই সার্কিটে তোমার যদি সেটা যদি মনে হয় তুমি এই ব্রাঞ্চটাকে ডেল্টা বানাতে পারো, এই যে 30, তোমার যদি মনে হয় যে ওই ফর্মুলাটা ইজি, তাহলে তুমি এখানে 30 কনসিডার করো, উপরে 20 কনসিডার করো, আর 50টার পজিশন চেঞ্জ করে তুমি এভাবে দিয়ে দাও, তাহলে তো তোমার এখানেই তো তোমার হচ্ছে ডেল্টা পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই স্যার। যে এই সো তোমার জন্য এরকম সার্কিটকে তোমার যদি প্রবলেম মনে হয় তাহলে মনে হয় তুমি নিজের মতো করে চেঞ্জ করতে পারো এরকম করে। মানে আমি বাট তাহলে যেভাবেই করো না করতে কেন পারবো। একটু উদ্ভট সেই পাশে করতে পারবা, অবভিয়াসলি করতে পারবা। ডেল্টা মানেই ওয়াই, ডেল্টাকে ওয়াই বানানোই যায় ইচ্ছা মতো করে, মানে এরকম শেপ চেঞ্জ করলে ডেল্টা হয়ে যায়। বাট আচ্ছা। যেভাবেই করো না কেন দেখবা যে আমরা যখন এখন যে সার্কিটটা করবো দেখবা যে বড় উদ্ভট উদ্ভট শেপ চলে আসে মাঝখানে। এই জিনিসটা একটু একটু শুধু কষ্ট করতে হবে নিজেকে। আমি আর একটা করাই, বা টাইম পেলে হয়তো আরো দুটো করাবো। আমরা মনে হচ্ছে সিলেবাস থেকে এমনিতে পিছিয়ে আছি, কারণ সজল মনে হচ্ছে ক্লাস টেস্ট 2 মনে হয় নিয়ে ফেলছে, বা হয়তো কালকে ক্লাস টেস্ট ওর, এবং ওয়াই ডেল্টা বহু আগেই শেষ করে মনে হয় নোড অ্যানালাইসিস মেশ শুরু করে দিছে। সো আমি আগে যখন সার্কিট নিতাম ট্রিপলিতে, যেহেতু ফার্স্ট কোর্স ছিল ট্রিপলিতে, সো প্রচুর প্র্যাকটিস করানো দরকার ছিল ক্লাসে। কারণ আমি বইটা যখন করছিলাম আমাদের স্যার সার্কিট খুব একটা সলভ করতো না ক্লাসে, খুব কঠিন কঠিন ম্যাথ দিত। সেই জন্য আমি সার্কিট কোর্সে একটু নিজে থেকে যত পারা যায় নিজে থেকে বেশি ম্যাথ করাই। সো এটা দরকার হয় আমরা একটা এক্সট্রা ক্লাস হয়তো নিতে পারি যদি দরকার পড়ে, বাট জি আমরা যত পারি বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করাই, এটাই মনে হয় সুবিধা হবে। ওকে। জি okay, sir. তার মানে স্যার আমি প্রত্যেকটা সার্কিটকেই ওয়াই হ্যাঁ শেপ করতে পারো, করতে পারবো। আচ্ছা হ্যাঁ স্যার। শেপ করতে পারো, বাট সেটাও একটা ট্রিক যে তুমি কিভাবে ওয়াই শেপ কনসিডার করবা, মানে যদি পসিবল হয়। যেমন একটু আগে যেটা দেখালাম ওটাকে ওয়াইটাকে ডেল্টা হিসাবে করা মনে মানে কনসিডার করা যায়, ওয়াই শেপটাকে হালকা চেঞ্জ করে ডেল্টা শেপ বানানো যায়, বাট সব সার্কিটে হয়তো সেটা পসিবল নাও হতে পারে। ওকে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার এই সার্কিটটাকে আমরা সলভ করি। এই সার্কিটটাকে যদি সলভ করতে চাই তাহলে একটা জিনিস জাস্ট শুধু মাথায় রাখতে হবে, তুমি ওয়াই বা ডেল্টা জানো, বাট সার্কিট দেখে শুরুতেই তোমাকে ওয়াই ডেল্টা খুঁজতে হবে না। তুমি ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম করতে পারো ঠিক আছে, বাট তোমাকে ফার্স্টে কাজ শুরু করতে হবে সিরিজ প্যারালাল কানেকশন থেকে। সার্কিট দেখার পর তুমি আগে খুঁজে দেখবা যে কোথায় সিরিজ কানেকশন আছে, সার্কিট দেখার পর তুমি ফার্স্টে খুঁজবা যে কোথায় প্যারালাল কানেকশন আছে, শুরুতেই ওয়াই ডেল্টা খুঁজতে যাবা না। যদি কোনো সিরিজ না পাও তারপর দেখবা যে প্যারালাল আছে কিনা, প্যারালাল যদি না পাও তারপর তুমি ওয়াই ডেল্টাতে চলে আসবা, শুরুতেই ওয়াই ডেল্টা খুঁজতে যাবা না, তাহলে খামাকা সার্কিট কমপ্লেক্স হয়ে যাবে। কারণ দেখো ওয়াই থেকে ডেল্টা, ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করা কিন্তু এতটা কিন্তু কনভেনিয়েন্ট না। সো শুরুতেই নিজের ঝামেলা বাড়ানোর জন্য শুরুতেই খামাকা ওয়াই ডেল্টা খুঁজতে যাবে না, শুরুতেই তুমি খুঁজে নিবা সিরিজ নাকি প্যারালাল কানেকশন। এই সার্কিটে এখানে 30 ওহম লেখা আছে, মানে হচ্ছে আসলে সবগুলো রেজিস্টারের ভ্যালু হচ্ছে 30 ওহম, শুধুমাত্র একটা রেজিস্টারের উপর ভ্যালু দেওয়া আছে মানে হচ্ছে সবগুলো রেজিস্টারের ভ্যালু হচ্ছে 30 ওহম। তো সবগুলো রেজিস্টার ভ্যালু যদি 30 ওহম হয় তাহলে একটা সুবিধা আছে, কি সুবিধা সেটা আমি একটু পরেই বলবো। ওয়াই থেকে ডেল্টা বা ডেল্টাকে ওয়াই কনভার্ট করা একটা সুবিধা আছে সবগুলো রেজিস্টার ভ্যালু সেম হলে। আর আমি ট্রাই করবো এক্সামে যদি কোশ্চেন করি সবগুলো ভ্যালু সেম দিতে, ওয়াই ডেল্টা থাকলে সবগুলো ভ্যালু সেম দিয়ে দিব আমি। ওকে। তো ফার্স্টে এখানে যদি সিরিজ কানেকশন খুঁজতে চাই তাহলে এই রেজিস্টারটার কথা ধরো, এই যে এই রেজিস্টারটা আর এই রেজিস্টারটা, এই রেজিস্টারের মধ্যে দিয়ে উপর থেকে যে কারেন্ট আসবে সেই কারেন্টটাই তো এই রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে তাই না? তাহলে আমি বলতে পারি এই দুটো রেজিস্টার নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড। সো আমি যদি এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে সবাই একটু দেখে নাও, যাদের যাদের প্রবলেম থাকলে বলতে পারো। এখান থেকে এই রেজিস্টার, এখান থেকে এই রেজিস্টার, এখান থেকে এই রেজিস্টার, এখান থেকে এটা, এটা ছিল এই দুটো বাদে, এই দুটো যেহেতু নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড আমি লিখে দেই এটা হচ্ছে সিরিজ কানেকশন। সো এই সিরিজ কানেকশন এই দুটোকে আমি একটা রেজিস্টার হিসেবে কনসিডার করতে পারি, আর সেই রেজিস্টারটা আলটিমেটলি এখান থেকে এখানে চলে আসবে। কারো কোনো কনফিউশন আছে এটা? ওকে। না স্যার। ওকে, এটাকে যদি ফার্দার যদি সিম্পলিফাই করি, এবার কোনো সিরিজ কানেকশন নাই কিন্তু এখানে একটা প্যারালাল কানেকশন আছে। কি রকম প্যারালাল কানেকশন? এই যে মাত্র যেটা আমি একটু তাহলে দেখি যে এই যেটা আছে আর এই যে রেজিস্টার, এই দুটো নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। সো আমি যদি এই দুটোকে সিম্পলিফাই করতে চাই, ফার্দার সিম্পলিফাই যদি করতে চাই, তাহলে উপর থেকে উপরের রেজিস্টার, এই রেজিস্টার আগের মতো থাকলো, এটাও থাকলো আগের মতো, এই রেজিস্টারটা আগের মতো থাকলো, এটা আগের মতো, এখান থেকে আগের মতো আছে, সবই লিখলাম। এই দুটো প্যারালাল করে একটা সিঙ্গেল রেজিস্টার হয়ে যাচ্ছে, সেই প্যারালালের সিঙ্গেল রেজিস্টারটা আমি এখানে ড্র করলাম। ওকে। সো কারো কোনো কনফিউশন আছে? গুড। তাহলে এখন ফ্যাক্ট হচ্ছে যে এতটুকু সিম্পলিফাই করার পর
দেখা যাচ্ছে এই সার্কিটে আমি আর কোনো সিরিজ প্যারালাল খুঁজে পাচ্ছি না। সার্কিট আমি যেভাবেই করি না কেন এখানে আর কোনো সিরিজ প্যারালাল খুঁজে পাচ্ছি না। তো আর যদি কোনো সিরিজ প্যারালাল খুঁজে না পাই তাহলে এখানে দেখি ওয়াই বা ডেল্টা আছে নাকি। তো চোখ দিয়ে বোঝাই তো যাচ্ছে যেখানে ডেল্টা শেপ, উপরেও একটা ডেল্টা, নিচেও একটা ডেল্টা, এখানেও একটা ডেল্টা। তো ধরো আমি ডিসাইড করলাম যে হচ্ছে মাঝখানে ডেল্টাটাকে কনভার্ট করব, মাঝখানে ডেল্টা। তো মাঝখানে ডেল্টাটা ছিল হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টের মাঝখানে ছিল ডেল্টা। তো আমি ডেল্টাটাকে যদি ওয়াই এ যদি কনভার্ট করতে চাই তাহলে আমার সার্কিট হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, উপরে এটা ছিল, এই পর্যন্ত এটা ছিল, এই পার্মিনেন্টটুকু এখানে আসলো, এখানে একটা রেজিস্টার ছিল, এই পর্যন্ত ছিল। রেড মার্ক করা পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, আর একটা মনে হচ্ছে এই পয়েন্ট। ওকে, এই পয়েন্টের মধ্যে ছিল ডেল্টা। তিনটা পয়েন্টকে মার্ক করলাম, মার্ক করা শেষ, ডেল্টাকে উঠাই দিলাম। ওই জায়গায় এখন এটা নিয়ে আসতে পারছে, ওয়াই শেপ নিয়ে আসতে হবে। আমি যদি এখানে যদি ওয়াই শেপ নিয়ে আসি, একটা ওয়াই শেপ ড্র করে দেই, এই যে ওয়াই শেপ হয়ে গেল। বুঝতে কারো কোনো প্রবলেম? আচ্ছা, এখন ডেল্টা থেকে ওয়াই কনভার্ট কারণে সার্কিট রিডিউসড হয়নি, বাট যেটা হয়ে গেছে সার্কিটে আগে কোনো সিরিজ প্যারালাল ছিল না, কিন্তু এখন সিরিজ প্যারালাল আছে। কিরকম করে আছে? এই যে রেজিস্টারটা, এই যে এই রেজিস্টার, এই দুটো নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, আর এই যে নিচের এই রেজিস্টারটা আর এই রেজিস্টারটা এরাও নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু যদি ড্র করি, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলে যা আসতেছে এই দুটো বাদে এই 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 তিনটা আগে ড্র করে ফেলি। এখান থেকে এদিকে একটা ছিল, এখান থেকে এদিকে একটা ছিল। স্যার এটা কেমন একটু পরের দিকে ড্র করা বেটার। ওকে, সো এই দিক থেকে আচ্ছা, এই দুটো মিলে একটা হয়ে যাচ্ছে। এই রেজিস্টারটা তো আর চেঞ্জ হচ্ছে না, সো এই রেজিস্টারটা আগের মতোই থাকতেছে। ওকে, কথা হচ্ছে এই দুটো মিলে হয়ে যাচ্ছে একটা। সেই দুটো মিলে যদি একটা হয়ে যায়, সেই একটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম। আবার উপরে যে দুটো আছে তারা মিলে একটা হয়ে যাচ্ছে, তো উপরে দুটো মিলে একটা যদি হয়ে যায়, সেই দুটোকে মিলে আমি একটা বানালাম। এই ট্রান্সফর্ম নিয়ে যদি কারো কোনো অবজেকশন থাকে বলতে পারো। আমি একটু আগে বলছিলাম যে শেপ বড় উদ্ভট চলে আসে, তো স্যার, এরকম আসলে চাইলে অ্যাভয়েড স্যার করা যাচ্ছে না। বলেন স্যার। তার উপরে আমরা যে স্যার ওই যে ওয়াই বানাইছিলাম, ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করার পর স্যার ওইটার ভ্যালুটা লিখে থাকবে না, চেঞ্জ হ্যাঁ, তো তুমি হবে। ওটা, এটা তুমি করবে, এটা তো আমি যা শুধু আমি বলছি ভ্যালু চেঞ্জ করা তোমার, আমি শুধু শেপ দেখাচ্ছি। Okay. এরপর ফার্দার যদি আমি এই সার্কিটটাকে যখন আসলাম, দেখা যাচ্ছে যে আমি একবার ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করলাম। ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করার সুবিধা হলো দুটো সিরিজ পেয়ে গেলাম, দুটো সিরিজ পেয়ে গেছি, সিম্পলিফাই করলাম। বাট আর দেখা যাচ্ছে যে তারপর আর কোনো সিরিজ বা প্যারালাল কানেকশন নাই। তো যদি কোনো সিরিজ বা প্যারালাল কানেকশন না থাকে তাহলে আমাকে আবার খুঁজতে হবে যে কোথায় ওয়াই বা ডেল্টা আছে। তো তোমরা যেহেতু বললো যে ডেল্টা খোঁজাটা সুবিধা, তো এখান থেকে তো দেখাই যাচ্ছে যে ডেল্টা আছে দুইটা। তো যে কোনো একটা ডেল্টাকে আমি ওয়াই কনভার্ট করব। তো আমি ধরে নিয়ে যে হচ্ছে নিচের ডেল্টাটাকে আমি ওয়াই কনভার্ট করব, নিচের ডেল্টাটাকে আমি ওয়াই কনভার্ট করব। তো ডেল্টাকে ওয়াই কনভার্ট করতে গেলে ডেল্টার তিনটা পয়েন্ট মার্ক করতে হবে, মার্ক করলাম। ওই ডেল্টার ব্রাঞ্চটুকু বাদে বাকি পুরো সার্কিটটা ড্র করতে হবে। তো এই ডেল্টার মধ্যে যে তিনটা রেজিস্টার আছে, এই তিনটা রেজিস্টার বাদে উপরে দুটোকে আমি ড্র করে দিই। উপরেরটা এরকম ছিল, এটা এরকম ছিল, এটা ড্র করলাম। ডেল্টার যে তিনটা টার্মিনাল ছিল, এটা ছিল এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। সো ডেল্টাটার জায়গায় এখন আমাকে দিতে হবে ওয়াই। সো এই তিন পয়েন্টের মধ্যে আমি যদি এখন যদি ওয়াই যদি ড্র করি, এটা যদি ওয়াই যদি ড্র করি, এই আমার ওয়াই ড্র করা শেষ। এখন ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করাতে সুবিধাটা কি হলো দেখি, যে এখন এ দুটো নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, সো তুমি যদি ফার্দার যদি সিম্পলিফাই করো তাহলে সার্কিটটা চলে আসবে হচ্ছে ডান দিক থেকে একটা সিরিজ কানেকশন, এই দিক থেকে একটা সিরিজ কানেকশন, তারপর উপরে এই হচ্ছে এটা। এরপর এই সার্কিটটাকে রিডিউস করো তোমাদের নিজেদের কাছে, দেখে বোঝা যাচ্ছে যে এই দুটো নিজেদের মধ্যে প্যারালাল, তারপর সেই প্যারালালটার সঙ্গে নিচেরটা হচ্ছে সিরিজ। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক। ওয়াই ডেল্টা আসলেই টাফ। ইভেন তুমি যদি কোশ্চেন যদি আমাকে যদি বলো যে স্যার ওয়াই ডেল্টা মানে ওয়াই ডেল্টা এক্সামে দিয়ে না, আমি যদি ওয়াই ডেল্টা যদি এক্সামে না দিই না, যদি সার্কিট যদি নর্মাল ইকুইভ্যালেন্ট রেজিস্টারও বেশ টাফ। সো ওয়াই ডেল্টা শিওর, মোটামুটি শিওর যে থাকবেই, কারণ এতদিন ধরে পড়াচ্ছি ইকুইভ্যালেন্ট রেজিস্টার।
সেটাতে মোটামুটি ওয়াই ডেল্টা থাকবে। আমি ওয়াই ডেল্টা আজকে এতটুকুই, আমি নেক্সট ক্লাসে হয়তো ট্রাই করবো আর একটা ওয়াই ডেল্টা ট্রান্সফর্মের ম্যাথ করে দেওয়ার ট্রাই করবো। ইন দ্য মিন টাইম আমি কিছু প্র্যাকটিস করতে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নিও। নেক্সট ক্লাসে আমি একটা ম্যাথ দরকার হয় ভ্যালু ধরে ধরেই করে দিব এখন ওয়াই ডেল্টার, যেহেতু কালকে ক্লাস টেস্ট আছে, সরি নেক্সট ক্লাসে, আপাতত আর কিছু করাতে চাচ্ছি না। আমি শুধু কিছু প্র্যাকটিস, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এখন না থাকলে আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব। স্যার এই পার্টটা তো সিটিতে থাকবে না তাই না? লাস্টে এটা সিটিতে থাকবে না, আজকের লেকচারে কোনো কিছু সিটিতে থাকবে না। লাস্ট আজকের লেকচার, আজকের লেকচারে কিছু সিটিতে থাকবে না, লাস্ট লেকচার পর্যন্ত সেটি হবে। লাস্ট লেকচার। সো আমি কিছু প্র্যাকটিস করতে দেই। সো এই প্র্যাকটিস করতে স্যার যখন দিচ্ছি সেখানে বলে ফেলে রেজিস্টারের ভ্যালু সুবিধা হলে কি হয়, তুমি ধরো ওই একটা ফর্মুলা ছিল না R1, সরি ধরো R1 প্লাস R2 প্লাস R1 R2 ডিভাইড বাই R3, এরকম একটা ফর্মুলা ছিল না। সো যদি সবগুলো ভ্যালু যদি সেম হয় তাহলে খেয়াল করে দেখো R প্লাস R প্লাস R স্কয়ার ডিভাইডেড বাই R ইকুয়াল হচ্ছে থ্রাইস R। তো সবগুলো ভ্যালু যদি সেম হয় তাহলে ক্যালকুলেট করার দরকার নেই, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। এটা যখন তুমি হচ্ছে ওয়াই থেকে যখন তুমি ডেল্টাতে যাবা, আবার ডেল্টা থেকে যখন তুমি ওয়াই তে যাবা তখন ফর্মুলা কি ছিল, এরকম ছিল ধরো আর এ ধরো R1 ইকুয়াল টু ছিল আর এ আর বি দুটোর প্রোডাক্ট ডিভাইড বাই 3টা সামেশন। সো ধরো তিনটাই যদি সেম হয়, ধরো আর এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু আর সি যদি হয়, তাহলে খেয়াল করে দেখো উপরে আসে আর স্কয়ার, নিচে হচ্ছে 3R, সো দাঁড়াচ্ছে হচ্ছে আর ডিভাইডেড বাই 3। তাহলে যদি হয় সবগুলো ছিল যদি হয় 30, তাহলে দেখা যাবে যে এখানে R1 এর সবগুলো হয়ে যাবে 10। এই হচ্ছে সুবিধা, যদি সবগুলো যদি ভ্যালু সেম হয় তাহলে বারবার ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করতে হবে না। ওয়াই থেকে ডেল্টা কনভার্ট করতে গেলে অরিজিনাল রেজিস্টার্সকে 3 দ্বারা মাল্টিপ্লাই করবা, আর ডেল্টা থেকে কনভার্ট করতে গেলে 3 দ্বারা ভাগ করবা। কারেন্ট ডিভাইডার রুল আমি লাস্ট ক্লাসে যেগুলো বলছিলাম আজকে তার সাথে কিছু অ্যাড করে দিই। লাস্ট ক্লাসে যা যা আছে আমি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, মানে কাল লাস্ট ক্লাসে আমি কালকেই তো যা যা দিলাম তার মধ্যে কিছু কিছু জিনিস এখানে হয়তো কমন পড়ে যাবে। সো এইগুলো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, ইকুইভ্যালেন্ট রেজিস্টার সবগুলোর মধ্যেই কভার দিবে। এর মধ্যে ম্যাক্সিমাম যদি খেয়াল করতে যদি কখনো করতে চাও দেখবা ম্যাক্সিমামই আমার ক্লাসে করে দেয়া। ওকে, যাদের ক্লাস আছে তারা মনে হয় চলে যেতে পারো। নিজে থেকে প্র্যাকটিস না করা পর্যন্ত স্যার প্রবলেম গুলো বুঝতে পারবো না। প্রবলেম বুঝতে পারবো না, এটাই। হ্যাঁ স্যার, আমি জাস্ট যাদের ক্লাস আছে, যেহেতু আমাদের 12টা 5 বেজে গেছে ক্লাস শেষ, যাদের ক্লাস আছে তারা স্যার লিভ আমার নিতে একটা পারো। প্রবলেম ছিল। হ্যাঁ, তো ওটা একটু শুনে নিচ্ছি, যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারো। যা শুধু রিমাইন্ডার দিয়ে দেই, আমাদের নেক্সট যে পরশু দিনের যে ক্লাস আছে, পরশু দিনের ক্লাসে ক্লাস টেস্ট হবে। আর আমাদের ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আজকের লেকচারটা বাদে, ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আজকের লেকচারটা বাদে লাস্ট ক্লাসে যা যা পড়ানো হয়েছিল। সো কেভিএল, কেসিএল এন্ড শুধুমাত্র সিরিজ এন্ড প্যারালাল কানেকশনের পার্টটুকু, এগুলি। ওকে, সো যাদের ক্লাস আছে তারা এখন লিভ নিতে পারো। হ্যাঁ, এবার যার যা প্রবলেম আছে বলো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটা ম্যাথ করিয়েছিলেন, এটা হচ্ছে কোনটা? আমাদের বুকের প্র্যাকটিস প্রবলেম 2.8। ওকে, স্যার আমি কি একটু স্ক্রিনটা শেয়ার দিব?